আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে বাংলাদেশের বাইরে আমাদেরকে দেখছেন শুনছেন, তাদের সবাইকে আমি কেএম হাসান রিপন, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং আমাদের গ্রুপ সফট স্কিলস দিয়ে করব জয়, এই দুই পেজ এবং গ্রুপের মাধ্যমে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন, নিজ ঘরে আছেন, সুস্থ আছেন, নিজেকে সেফ রেখেছেন, অন্যকে সেফ রাখছেন এবং আমাদের আশেপাশে যে সকল দুস্থ ভাই বোনরা আছেন, যারা আসলে দিন এনে দিন খান, তাদের সাহায্যার্থে নিজের হাতটি বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন যে এই লকডাউন সিচুয়েশনকে প্রোডাক্টিভ করবার জন্য, আমাদের মেন্টাল ফিটনেসের জন্য আমরা গত কয়েকদিন ধরে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই দক্ষতা, সেটি আমরা জানি সফট স্কিলস। আর এই সফট স্কিলস নিয়ে আমরা এক্সপার্টদের সাথে আলোচনা করছি, তাদের মতামত নিচ্ছি, তাদের কাছ থেকে গাইডলাইন পাচ্ছি। ঠিক একইভাবে আজকে আমাদের এটি 4th ডে এবং আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন ইতিমধ্যেই, ইন্টারপার্সোনাল স্কিলস কমিউনিকেশন নিয়ে। এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি, কেন, কিভাবে, ডুজ এন্ড ডোন্টস নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশের one of the successful trainer, consistent professionals, এবং যিনি নিজেকে বলেন এবং আমিও বিশ্বাস করি he is world's number one learner, আমাদের যিশু তরফদার ভাই, যিনি একজন কর্পোরেট কোচ। যিশু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ রিপন ভাইয়া। আই এম সো হ্যাপি আজকে আপনার মাধ্যমে আপনার গ্রুপের যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কমিউনিকেট করতে পারছি, প্লাস যেহেতু এটা ফেসবুক লাইভে রয়েছে অতএব সবার সঙ্গে কমিউনিকেট করতে পারছি। ধন্যবাদ। জি যিশু ভাই, আপনি জানেন যে আমরা আসলে আপনি নিজেও কিন্তু একজন সফট স্কিলস এর যোদ্ধা। আপনি বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই সফট স্কিলস আমাদের জন্য যে কতটা প্রয়োজন সেটি কিন্তু আপনি ছড়িয়ে দিচ্ছেন এবং আপনার ফলোয়ার আছে অনেক, যারা আপনার গাইডলাইন বা আপনার অ্যাডভাইস নিয়ে কাজ করছেন। এবং আমাদের এখানে আজকে যারা অংশগ্রহণ করছেন বা করবেন, তারাও কিন্তু এক ধরনের, আমি বলবো, সফট স্কিলস পিপাসু। তারাও আসলে জানতে চায় যে কনসিস্টেন্ট ক্যারিয়ারের জন্য সফট স্কিলস কতটা জরুরি। এটি হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমরা আসলে একটি টপিককে সামনে ধরে এগিয়ে যাই। তো আমি জানি যে আসলে কমিউনিকেশন নিয়ে আপনি অনেক কাজ করেন এবং কমিউনিকেশন ইজ ওয়ান অফ ইউর ফেভারিট টপিকস, আমি যদি বলি, যদি ভুল না হয় আমার। আমরা জানি যে আসলে জীবনে চলার পথে মানুষের সংস্পর্শে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যদি আমাদের ঠিক না হয়, তাহলে ইদার আমি বুঝবো না অথবা আমি বোঝাতে পারবো না। তা আমি আপনার কাছ থেকে আসলে শুরুতেই এই ওভারঅল আমাদের জীবনের সঙ্গে যেহেতু 100% কমিউনিকেশন, আপনি কমিউনিকেশনটাকে কিভাবে দেখেন? এই 100 ভাগকে আপনি ভাগই বা কিভাবে করেন? আমি বলে থাকি যে কমিউনিকেশন ইজ দ্য মাদার অফ সাকসেস। অর্থাৎ যার কমিউনিকেশন যত সুন্দর হবে তার সাকসেসও প্রপোর্শনেটলি হবে আর কি। তো এটাই আমার মানে মেইন মেসেজ আর কি। তো কমিউনিকেশন তো শুরু হয় প্রথমে নিজের ভেতরের কমিউনিকেশন, যেটাকে আমরা বলি ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন। নিজের সঙ্গে নিজের যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা বলা হয় ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন। তারপরে যখন আমি অন্য মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছি, তখন হচ্ছে সেটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো এরপরে হচ্ছে আমি যখন একটা গ্রুপে কমিউনিকেট করছি, সেটা হয়ে গেল গ্রুপ কমিউনিকেশন। এভাবে ধীরে ধীরে কমিউনিকেশনের যে স্ফেয়ারটা সেটা বাড়তে থাকে। তো গ্রুপ কমিউনিকেশনের পরে হয়তো আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি, সেখানে সেটা হচ্ছে অর্গানাইজেশনাল কমিউনিকেশন। আবার যখন আমি একটা সোসাইটিতে কমিউনিকেট করছি, সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। আবার আমি যখন একটা বড় পাবলিকের সামনে কমিউনিকেশন করছি, সেটা হচ্ছে পাবলিক কমিউনিকেশন। এভাবে বাড়তে বাড়তে মাস কমিউনিকেশন অর্থাৎ ব্রডকাস্টিং যখন হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আমরা একটা ম্যাস কমিউনিকেশনের মধ্যে রয়েছি, ফেসবুকের মাধ্যমে একটা ব্রডকাস্ট করছি। তো জীবনের প্রতিটি ক্ষেত্রেই কমিউনিকেশনের প্রয়োজন।
যে সফট স্কিলস ফ্রেমওয়ার্কটা রয়েছে এর মধ্যে কমিউনিকেশনকে ইন্টারপার্সোনাল স্কিলস এর মধ্যে নাম্বার 1, দিস ইজ দি আমব্রেলা অফ অল ইন্টারপার্সোনাল স্কিল। অন্য যে সমস্ত ইন্টারপার্সোনাল স্কিলস গুলো রয়েছে এটা হচ্ছে আমব্রেলা। এটার নিচেই, কমিউনিকেশন নিচেই আমি নেগোসিয়েশন স্কিলস বলি, আমি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিলস বলি, আমি কাস্টমার সার্ভিস স্কিলস বলি, অথবা আমি লিডারশিপ বলি, যাই বলি না কেন সবগুলোই কিন্তু আসছে আমার কমিউনিকেশনের আন্ডারে। সো দিস ইজ লাইক অ্যান আমব্রেলা, এটার নিচে সব অন্য স্কিল গুলো রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এটা কত গুরুত্বপূর্ণ একটা স্কিল। তার মানে ইউ ক্যানট নট কমিউনিকেট, অর্থাৎ একজন মানুষ কখনোই কমিউনিকেশন মানে না করে থাকতে পারে না। এমনকি সাইলেন্সটাও কিন্তু একটা কমিউনিকেশন, এক ধরনের কমিউনিকেশন। সো আমরা সবসময় কমিউনিকেশন করে যাচ্ছি, অর্থাৎ এমন কোনো মানুষ নাই যে কমিউনিকেশন করছে না। কিন্তু আমরা যেটা এখানে আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ যে কমিউনিকেশনটা আমি করছি সেই কমিউনিকেশনটা কার্যকরী হলো কিনা। অর্থাৎ আমরা কার্যকরী কমিউনিকেশন করতে চাই। আমরা আনঅ্যাওয়্যার লেভেলে থেকে যখন আমি কমিউনিকেশনটা করছি তখন সেই কমিউনিকেশনটা হয়তো কার্যকরী নাও হতে পারে, কিন্তু আমি যখন এটাকে আমরা অ্যাওয়ারনেস লেভেলে নিয়ে আসলাম, আমি কনসিয়াসলি একটা কমিউনিকেশন করলাম, তখন আমি চাইবো যে আমার কমিউনিকেশনটা যেন কার্যকরী হয়। তো এই মুহূর্তে আমি এটাই বলে রাখলাম, পরে আরো কোশ্চেন আসবে, আমরা আলোচনা করতে পারবো অ্যাবাউট কমিউনিকেশন। তবে আমার মনে হয় যেহেতু কমিউনিকেশন ইজ অ্যান আমব্রেলা স্কিল, এটার আন্ডারে অন্য সব স্কিলস গুলো রয়েছে, তাই না? অতএব আমার লিসনিং স্কিলস অথবা মানুষের সঙ্গে রিলেশনশিপ ডেভেলপমেন্ট করার জন্য বিল্ডিং রিলেশনশিপস, এমপ্যাথি, যত কিছু আছে সবই কমিউনিকেশনের আন্ডারে। একজন লিডার যদি সুন্দর মতো কমিউনিকেট না করতে পারে সে তো লিডারশিপ দিতে পারবে না, তাই না? সো এভরিথিং ইজ আন্ডার কমিউনিকেশন। সফট স্কিলস এর একটা বড় পার্ট, বিশেষ করে সফট স্কিলস একটা ফ্রেমওয়ার্ক যদি আমরা ডেভেলপ করতে পারি, যেটা আমি একটা ডেভেলপ করেছি এবং এই বিষয়ে আমি একটা কোর্সও চালাচ্ছি এই মুহূর্তে। তো সেখানে একটা ক্লাস্টার হচ্ছে ইন্ট্রাপার্সোনাল স্কিলস, ইটস অল অ্যাবাউট মাই ইন্টারনাল স্কিলস। আর এটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। এই ইন্টারপার্সোনাল স্কিলস এর মধ্যেই এই কমিউনিকেশনটা রয়েছে। এন্ড এভরিথিং আন্ডার কমিউনিকেশন, যেগুলো আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন নামে এগুলোকে ডাকি আর কি। আপনি কিছুক্ষণ আগেই যিশু ভাই দুটা জিনিস বলেন, একটা বলেন ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার, রাইট? এটা একটু কি ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ইন্ট্রা কথার অর্থ হচ্ছে উইদিন মাইসেলফ, অন্তর্গত, আমার ভেতরের যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। আরেকটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, যেটা আমি যখন অন্য মানুষের সঙ্গে কমিউনিকেশনটা করছি। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, যেটা আজকে আপনার মূল টপিক। তবে মূল টপিকের বুঝতে হলে আমাকে তো পুরো ফ্রেমওয়ার্কটাই বুঝতে হবে, এই জন্য আমি পুরোটাই বললাম আর কি। হ্যাঁ, এবং এর বিভিন্ন এরিয়াস অফ কমিউনিকেশন সেটাও আমি একটু ব্যাখ্যা করলাম। যে প্রথমে শুরু হচ্ছে ইন্টারনাল ডায়ালগ থেকে, আমি নিজের সঙ্গে নিজে কমিউনিকেট করছি, এবং এরপরে হচ্ছে আমি অন্য মানুষের সঙ্গে, যেমন এই মুহূর্তে আমি আপনার সঙ্গে ডায়ালগ করছি, আপনার সঙ্গে যেটা কমিউনিকেশনটা হচ্ছে এটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। কিন্তু আমরা যেহেতু এটাকে ব্রডকাস্ট করছি ফেসবুক লাইভের মাধ্যমে, এটা আবার কি হয়ে যাচ্ছে, এটা ম্যাস কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সো এই স্ফেয়ারটা ধীরে ধীরে বাড়তে বাড়তে মানে সবার শেষে হচ্ছে ম্যাস কমিউনিকেশন, যেটাকে আমরা বিভিন্ন গণমাধ্যমের যে কমিউনিকেশন, নিউজ পেপারের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এসছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন কমিউনিকেশন করছি সেটা হচ্ছে ম্যাস কমিউনিকেশন। এই মানে এরিয়াস অফ কমিউনিকেশনটা জাস্ট একটু আমি ব্যাখ্যা করেছি আর কি। এখন আমি একটা জিনিস শুধু একটু জানতে চাই যিশু ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে যেহেতু তারা একটু বলে নেই, আমাদের বন্ধু বান্ধব যারা আমাদেরকে দেখছেন, ফেসবুকের বন্ধুরা আপনারা অনেকেই আমাকে শুনছেন, আমাদেরকে শুনছেন, আপনারা কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন, কারণ আপনারা জানেন যে গতকালকে আমরা যে সেশনটি করলাম বা এর আগে যে সেশনগুলো করেছি সেগুলো কিন্তু আপনাদের প্রশ্নগুলোর একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে আমাদের স্পিকার। তো আমি আপনারা যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনাদের ভেতরে যদি কমিউনিকেশন বা সফট স্কিলস এর যে কোনো বিষয় নিয়ে যদি আপনি
মানে ডোন্ট স্টিক অনলি অন কমিউনিকেশন বাট অলসো ইউ ক্যান মানে স্ট্রেচ, আপনি বাড়িয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি তো বললাম যেটা সবকিছু রিলেটেড, রাইট, সবকিছু রিলেটেড। তো যিশু ভাই, আমি একটা জিনিস আপনাকে জানি, যেহেতু আপনি অ্যাজ মানে প্রথমত আপনার প্রথম পরিচয় আমি যদি বলি যে আপনি নিজে কিন্তু একসময় একটি ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনি কাজ করেছেন, এবং এক্ষেত্রে আপনি বাংলাদেশে কাজ করেছেন, বাংলাদেশের বাইরেও আপনি কাজ করেছেন, এবং এই অভিজ্ঞতাটা আপনার অনেক বড়। ঠিক তারপরে আপনি আপনার এই অভিজ্ঞতাগুলো দিয়ে আপনি কিন্তু আপনি কিন্তু চেষ্টা করছেন এই ফিল্ডে যারা কাজ করছে তাদের কমিউনিকেশন। এখন কর্মক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখি আমরা সামান্য ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায়, পার্সোনাল ক্যারিয়ারেরও ক্ষতি হয়ে যায় এবং আমাদের অর্গানাইজেশনেরও ক্ষতি হয়, এবং তার মধ্যে অন্যতম বলা হয় কমিউনিকেশনের মিসআন্ডারস্ট্যান্ডিং। কেন হয়, প্রতিকার কি হতে পারে? তো সেটা প্রথমে একটা আমরা বাংলা একটা প্রবাদ আছে যে ভাবিয়া করিও কাজ। অর্থাৎ যদি একটা জিনিস আমরা ভেবে নিয়ে কাজটা করি তাহলে হয়তো সেই মানে এই যে কমিউনিকেশনটা আমরা করব, একবার মুখের কথা বেরিয়ে গেলে সেটা তো মানে আর ফেরানোর কোনো উপায় থাকে না। সো স্পিক মানে থিঙ্ক বিফোর ইউ স্পিক, এরকম একটা কথা আছে যে আগে আমি চিন্তা করে নিয়ে আমি কথাটা বলবো, এবং কনসিকুয়েন্সেসটা যদি আমি বুঝি যে আমি যে কথাটা বলছি, আমি যে কমিউনিকেশনটা করছি, তো সেটার কনসিকুয়েন্সেস কি হতে পারে, তো সেটা ভেবে নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি যে আমাদের যে ইমোশনটাকে সেটা কন্ট্রোল করতে পারি না। অর্থাৎ কমিউনিকেশন তো আর হাওয়া থেকে আসে না, এটা তো আমাদের ইমোশনালেরই একটা পার্ট, ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা পার্ট। অতএব আমরা যখন নিজেকে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে প্র্যাকটিস করতে পারবো, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো, তখন আমার মনে হয় ভুলভ্রান্তি ধীরে ধীরে কমে যাবে, এটা আমি বলতে চাই। এবং আরেকটি বিষয় দেখা যায় যে আপনার বিশেষ করে মানে ইন্টারভিউতে যখন যায় মানুষজন, হ্যাঁ, এখানে কিন্তু একটা কমিউনিকেশনাল ল্যাকিংস ইন্টারভিউয়াররা বলেন, আবার ইন্টারভিউই তারাও বলেন যে তারা আমাকে এমন ভাবে একটা মানে এমন ভাবে প্রশ্ন করেছে যে আমি বুঝি নেই। মানে এই জায়গায় কি আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কি বলবেন? এখানে দুই পক্ষেরই সমস্যা আছে আর কি। যারা ইন্টারভিউ নিচ্ছে তারাও সেভাবে অনেকেই স্কিল না, অর্থাৎ তারা হয়তো পজিশনাল কারণে তারা হয়তো ইন্টারভিউ বোর্ডে বসেছে, কিন্তু এটাও একটা সাংঘাতিক বড় ধরনের স্কিল, এটাকে বলে ইন্টারভিউইং স্কিল। অর্থাৎ কিভাবে ইন্টারভিউইং স্কিল, অর্থাৎ কিভাবে ইন্টারভিউটা নিব, অর্থাৎ একজন ক্যান্ডিডেটকে জাজ করার জন্য তার যে স্কিলটা থাকা দরকার সেই স্কিলটা প্রথমে তার থাকতে হবে, নাম্বার ওয়ান। তো এটা আমাদের বিহেভিয়ারাল ইন্টারভিউইং স্কিল নামে একটা সাবজেক্ট আছে, এবং বা কম্পিটেন্সি বেসড ইন্টারভিউইং স্কিলস নামে একটা সাবজেক্ট আছে, সেই বিষয়ে তাকে কম্পিটেন্ট হতে হবে, তারপরে সে ইন্টারভিউ নেওয়ার যোগ্যতা সে অর্জন করবে। আর ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলবো সেটা তাদেরও সেই কমিউনিকেশন স্কিলটা খুব হাই লেভেলের হতে হবে। কমিউনিকেশনের একটা থাম্ব রুল হচ্ছে, যেটা আমরা স্টেফেন কাভির যে 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইতেই আমরা দেখেছি, যে হ্যাবিট নাম্বার 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড। আগে আমার বুঝতে হবে, যার সঙ্গে আমি কমিউনিকেশনটা করছি তাকে আমার প্রথমে বুঝতে হবে, এবং তারপরে আমি নিজেকে বোঝাবো। তো সেটা না করে আমরা যেটা করে থাকি, আগেই আমি নিজেকে বোঝাতে সচেষ্ট হয়ে যাই, তো যার জন্য হয়তো আমরা সেভাবে বোঝাতে পারি না। তো প্রথমে আমি যদি ইন্টারভিউ দিতে যাই একটা অর্গানাইজেশনে, তখন আমার সেই কোম্পানি সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, এবং আমি যে জবের জন্য অ্যাপ্লাই করেছি সেই জবটাকেও আমাকে বুঝতে হবে যে কি জবের জন্য অ্যাপ্লাই করেছি, এবং তারপরে যারা ইন্টারভিউ বোর্ডে আছে তারা কি বুঝতে চাচ্ছে আমার কাছ থেকে সেটা আমাকে বুঝতে হবে, তারপরে আমি সেটার উপর ভিত্তি করে আমি জবাবটা দেবো আর কি। তো সেটা না দিয়ে আমি যদি নিজের মতো করেই শুধু বলতে থাকি তাহলে হয়তো অনেক সময় মিসকমিউনিকেশনটা হয়ে যায়। তো এটা একটা গোল্ডেন রুল, এই হ্যাবিট নাম্বার 5, যারা স্টেফেন কাভির 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটা পড়েছে,
হ্যাবিট নাম্বার 5টা বলছে যে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, Seek আগে first to understand. সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এই গোল্ডেন রুলটা মনে রাখলে আর কোনো সমস্যাই হচ্ছে না, তাই না? আরেকটা বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই। আমি গ্লোবালি একটু মানে সার্চ করে দেখলাম, প্লাস তারা এখন এটাকে বলছে যে এমপ্যাথেটিক কমিউনিকেশন। এই একই জিনিস যে কথাটা এই মুহূর্তে বললাম। এমপ্যাথি কথার অর্থ কি? এমপ্যাথি কথার অর্থ হচ্ছে আমি যে ব্যক্তির সঙ্গে কমিউনিকেশনটা করছি তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা, এটাই এমপ্যাথি, আর কিছু না। না, সেটাই। যখন আমি তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কমিউনিকেশনটা করব, তাহলে তো সে আমাকে বুঝবে। আর আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কমিউনিকেশনটা করি, তাহলে তো সে আমাকে বুঝবে না, যার জন্য ওই কমিউনিকেশন এর যে গ্যাপটা সেটা চলে আসবে। সো এই হ্যাবিট নাম্বার 5 যেটা বলেছে সেটাই এমপ্যাথেটিক কমিউনিকেশন। অর্থাৎ আগে আমার যে অডিয়েন্সকে, যার সঙ্গে আমি কমিউনিকেশনটা করছি, তাকে বুঝে আমি যখন কমিউনিকেশনটা করব, তখন আর কমিউনিকেশন গ্যাপটা থাকবে না, মিনিমাইজ। এটি কি খুব সহজ? নট আনডুয়েবল। এটা তো আমাদের হিউম্যান নেচারই হচ্ছে নিজে বলতে চাই, আমরা শুনতে চাই না। সেজন্য প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের অ্যাক্টিভ লিসনিং স্কিলটা আমাদের বাড়াতে হবে। কমিউনিকেশন তো একটা হচ্ছে কি লিসনিং, কিছু ইনপুট কিছু আউটপুট। কমিউনিকেশনে তো আমরা এভাবে জানি যে এই 4টা যদি অংশকে আমরা ধরি, দুটো হচ্ছে ইনপুট, দুটো হচ্ছে আউটপুট। দুটো ইনপুটের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে লিসনিং আর একটা রিডিং, এই দুটো হচ্ছে ইনপুট। আর আউটপুট কোনটা? একটা হচ্ছে গিয়ে স্পিকিং আর হ্যাঁ। তো এই যে ইনপুট এবং আউটপুট, তো আমার মনে হয় এটা যদি আমরা বুঝে যাই, তো প্রথমে ইনপুটটা ঠিক করতে হবে, অর্থাৎ আমাকে লিসনিং স্কিলটা বাড়াতে হবে। যদি আমি লিসনিং স্কিলটা বাড়াতে পারি, তাহলেই সম্ভব আমি মানে তাকে বোঝার বা এই এমপ্যাথিটা আমি তখন গ্রো করতে পারবো। সো লিসনিং এর সঙ্গে এমপ্যাথির একটা মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এর একটা খুব সুন্দর একটা সংযোগ রয়েছে আর কি দুটো। এই লিসনিং আমি যদি আপনাকে ধরেন, এখানে আমাদেরকে আপনারা প্রশ্ন করতে থাকুন, আমরা এখন একটু আস্তে আস্তে করে প্রশ্ন নেব। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে স্যার, ইন্ট্রোভার্টদের জন্য কমিউনিকেশন স্কিলস গ্রো করার জন্য কি কি করা উচিত? আপন মানুষদের জন্য প্রফেশনাল সেক্টর কিভাবে কমিউনিকেশন ঠিক রাখা যেতে পারে? ইন্ট্রোভার্ট মানে উনি ইন্ট্রোভার্টদের জন্য বলছে যে আসলে একদম নিজেকে ঢেকে রাখে, আড়াল করে রাখে, এদের জন্য আপনি কি বলবেন? খুব ভালো একটা কোশ্চেন করেছেন মোহাম্মদ ফয়সাল আদনান, খুব সুন্দর কোশ্চেন করেছেন। যে আসলে আপনি যখন আইডেন্টিফাই করতে পেরেছেন যে আপনি একজন ইন্ট্রোভার্ট, তাহলে আপনার মূল অ্যাকশন হচ্ছে টু এক্সপ্রেস। আমি নিজেও আইডেন্টিফাই করতে পেরেছিলাম আমি একজন ইন্ট্রোভার্ট। তখন আমি কি করেছি? তখন আমি এক্সপ্রেস করতে শুরু করেছি। করতে করতে আমার আমি সেলসে জব করেছি, আমি ট্রেনিং ফিল্ডে জব মানে কাজ করেছি, এখনো করছি। তো আমি যদি এই আইডেন্টিফাইটা না করতে পারতাম, তাহলে কিন্তু করতে পারতাম না। তো গুড দ্যাট ইউ হ্যাভ আইডেন্টিফাইড। যে কোনো মানুষ যখন একটা মানে আইডেন্টিফাই করতে পারে যে প্রবলেমটা কোথায়। মনে রাখতে হবে ইন্ট্রোভার্ট হওয়া কিন্তু খারাপ কিছু না। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট দুটোই ভালো, দুটোরই কিছু স্ট্রেংথস রয়েছে, দুটোরই আবার কিছু উইকনেসেস রয়েছে। তো স্ট্রেংথস গুলো আমরা আইডেন্টিফাই করবো, এবং উইকনেসটা ইন্ট্রোভার্টের হচ্ছে সে নিজেকে এক্সপ্রেস করে না। তার ডেভেলপমেন্ট অপরচুনিটি হচ্ছে তাকে এক্সপ্রেস করতে হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল, এটা কঠিন কিছু না। তবে সে এক্সপ্রেস করার জন্য যে ল্যাঙ্গুয়েজ স্কিল, সেটা আবার ডেভেলপ করতে হবে। কমিউনিকেশন ইজ দি মাদার অফ সাকসেস, আমি আগেই বলেছি, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ দি ভেহিকল অফ কমিউনিকেশন। অর্থাৎ সাকসেসফুল হওয়ার জন্য আমি কমিউনিকেট করব, কিন্তু আবার সেই কমিউনিকেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ স্কিল। এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমার ডেভেলপ করতে হবে। অনেকে সুন্দর মতো কমিউনিকেশন করতে পারে না বিকজ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। আমাকে একজন একটা ট্রেনিং প্রোগ্রামে জিজ্ঞেস করেছিল যে সে হয়তো বড় একটা ভালো পজিশনে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না। তো আমাদের দেশে আমরা জানি যে মানে হায়ার লেভেলে, সিইও লেভেলে বা মানে জিএম লেভেলে অনেক সময় বাইরের লোকজন আমাদের এখানে জব করছে। অর্থাৎ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ থেকে লোকজন এসে আমাদের এখানে জব করছে।
আমাদের দেশের লোকজন ঠিক মতো সেখানে সেই পজিশনে যেতে পারছে না। তো অনেকেরই এরকম ফ্রাস্ট্রেশন আছে। তো একজন আমার সঙ্গে খুবই এরকম ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছিল, আমাকে বলেছিল স্যার ট্রেনিং করে কি লাভ, কারণ আমি তো তখন আমি তাকে একটাই কোশ্চেন করলাম যে আপনার ল্যাঙ্গুয়েজ এবিলিটিটা কতটুকু আছে, আপনার ইংলিশ স্পিকিং ক্যাপাসিটি কতটুকু আছে, আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ, এটা তো খুব প্রয়োজন আমাদের জন্য, তাই না? তো দেখেন যিনি এসে এখানে কাজ করছেন ওনার হয়তো হার্ড স্কিল বা তার হার্ড স্কিল আপনার হার্ড স্কিল মোটামুটি কাছাকাছি হবে, কিন্তু দেখা গেল যে সফট স্কিলস এর যে মূল পার্ট কমিউনিকেশন স্কিল, সেক্ষেত্রে আপনি মার খেয়ে যাচ্ছেন। আপনি হয়তো একটু লাজুক, আপনি হয়তো, কারণ লাজুক কি, কারণ কি, ইয়োর কম্পিটেন্স, ইয়োর কনফিডেন্স ইজ ইকুয়াল টু ইয়োর কম্পিটেন্স। ইয়োর কনফিডেন্স, আপনার সেলফ কনফিডেন্স যেটা ইজ ইকুয়াল টু ইয়োর কম্পিটেন্স। আপনার যোগ্যতা অনুসারেই কিন্তু আপনার যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটা হবে। এখন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যেহেতু মানে অত হাই লেভেলের না, সেই জন্য আপনার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করছে না। তো যার জন্য আপনার নিজেরই যেহেতু কনফিডেন্স নেই, ওনার আপনার উপর কনফিডেন্সটা রাখতে পারছে না। এবং এই যে ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান ভদ্রলোক আমাদের দেশে কাজ করছে, ওই ভদ্রলোক কিন্তু বাইরে সুন্দর গিয়ে বিভিন্ন ট্রেড ফেয়ারে গিয়ে সেল করে আসতে পারবে, কিন্তু আপনার জন্য সমস্যা হবে, কারণ হচ্ছে আপনার সেই সেলফ কনফিডেন্সটা নাই, আপনার পার্সোনাল প্রেজেন্টেশনটা আপনি ডেভেলপ করতে পারেন না, আপনি নিজে সেভাবে নিজেকে কমিউনিকেট করতে, মানে নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না। তো যার জন্য এই সমস্যা। আপনি নিজের ল্যাঙ্গুয়েজ এবিলিটিটা ডেভেলপ করুন এবং তারপরে কমিউনিকেশন স্কিলটা আরো লেভেল আপ করুন, দেখবেন যে আপনি এই দেশে কেন, শুধু কেন, আপনি যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন, সেই লেভেলের কনফিডেন্স আপনার মধ্যে আসবে। এখন যেই লোকটি বলছে যে আমি ইন্ট্রোভার্ট, তার এখন কি স্টেপ ফলো করা উচিত? মনে করেন মোহাম্মদ ফয়সাল আদনান হয়তো তার জন্য বা অন্য কারোর জন্য আপনাকে জানতে চেয়েছে স্টেপ। আমি যেটা করেছি, আমি যখন বুঝলাম আমি ইন্ট্রোভার্ট, ঘরের মধ্যে গুটিয়ে বসে থাকি, I just went out and started speaking with people. That's it. ওকে, আচ্ছা, মানে ইন্ট্রোভার্ট লোকজন হয়তো অত বেশি ফ্রেন্ডশিপ তারা করতে পারে না, কিন্তু আমি একসময় দেখলাম যে তখন আমি বই পড়েছিলাম, সেই কি বলে, একটা বই পড়েছিলাম প্রতিপত্তি ও বন্ধু লাভ, ডেল কার্নিগির লেখা, বাংলা বই পড়েছিলাম, হাউ টু মেক ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এই বইটার নাম। এই বইটা যখন আমি পড়লাম তখন বুঝতে পারলাম যে মানুষের সঙ্গে যদি আমি না মিশতে পারি তাহলে আমার জীবনের সাকসেসের কোনো হদিস আমি পাবো না। তখন আমি বইটা পড়েই বুঝতে পারলাম যে আমাকে আসলে মানুষের সঙ্গে মিশতে হবে। তার প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে জাস্ট গো আউট এন্ড টক টু পিপল, মেক ফ্রেন্ডস, দ্যাটস ইট। এভাবেই মানে অনেক সময় যদি একটু ইগনোর করে বা একটু অ্যাভয়েড করে তারপরেও যাবে, থামবে না, তারপর যেতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, সোশ্যাল গ্যাদারিং এ যেতে হবে। এখন অবশ্য আমরা ঘরের মধ্যে আছি, এখন সোশ্যাল ডিস্টেন্সে আছি, কিন্তু যখন এই অর্ডিয়ালটা চলে যাবে তখন আমাদের নেটওয়ার্কিং স্কিলটা ডেভেলপ করতে হবে এবং মানুষের সঙ্গে মিশতে হবে, তাহলে হয়তো আমরা সাকসেসফুল হতে পারবো। এটা আমার এখনো প্রচন্ড সমস্যা, আমি সহজেই মানুষের সঙ্গে মিশতে পারি না। কেউ যদি আমার সঙ্গে মিশে তখন আমি মিশি, কিন্তু অ্যাটলিস্ট আমি অ্যাওয়্যার যে আমার একটা সমস্যা, তখন আমি এই সমস্যাটা যখন আমি বুঝতে পারি তখন আমি একটু নিজেকে একটু চাপ প্রয়োগ করি, একটু পুশ না দিলে, একটু না ঠেললে, নিজেকে একটু না ঠেললে কিন্তু কোথাও যাওয়া যায় না। সো আমি নিজেকে একটু পুশ করে আমি হয়তো একজনকে আগ বাড়িয়ে তার সঙ্গে কমিউনিকেশনটা করি আর কি। তো এটা once the problem is identified, the solution is halfway through. অর্থাৎ যেহেতু উনি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছেন, তাহলে সলিউশনটা ইজ ভেরি সিম্পল, জাস্ট গো আউট এন্ড টক টু পিপল, দ্যাটস ইট, মেক ফ্রেন্ডস। আমি যে কথা বললাম যে ওই ডেল কার্নিগির প্রতিপত্তি ও বন্ধু লাভ, ইনফ্লুয়েন্স, হাউ টু ইনফ্লুয়েন্স পিপল এন্ড মেক ফ্রেন্ডস, এই বইটা সংগ্রহ করে নিয়ে এই বইটা পড়েন, বইটা পড়ে তারপরে বইয়ের মধ্যে যে লার্নিং গুলো রয়েছে সেগুলোকে অ্যাপ্লাই করেন, জীবন পাল্টে যাবে। দ্যাটস দি বেসিক বুক একজন মানে পড়তে পারে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, যেটা সৌভাগ্যক্রমে আমি ওই বইটা প্রথমে পড়েছিলাম, ডেল কার্নিগির লেখা। গ্রেট। আমি আশা করি আরেকটা জিনিস ওর প্রশ্নের ভিতরে, ফয়সাল আদনানের প্রশ্নে আরেকটি পার্ট আছে যে
আপনি তো তার কথা বললেন যে গো আউট অ্যান্ড স্টার্ট স্পিকিং। সো এখন মানে অর্গানাইজেশনে তো অনেক সময় আইডেন্টিফাই করতে পারে যে আমার এই এমপ্লয়িটার সে একটু ইন্ট্রোভার্ট, তো তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে কি তাকে কোনো মানে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে অর্গানাইজেশন কাজ করতে পারে? মানে অবশ্যই পারে। টিমের একটা বিশাল ভূমিকা রয়েছে, বিভিন্ন টিমমেটকে বোঝা এবং তারা কিভাবে টিমে অপারেট করে। তো টিমের বিশাল ভূমিকা রয়েছে, কিন্তু সেটা এক্সপেক্ট করা তো ঠিক হবে না। প্রথমে নিজেকে প্রথমে পাল্টাতে হবে, তাহলে না অন্য মানুষ আমাকে অ্যাকসেপ্ট করলো না, অন্য মানুষ আমাকে ভুল বুঝেছে, তো অন্য মানুষের প্রতি এই অভিমান রেখে কোনো লাভ নেই, তাদেরকে ব্লেম করে কোনো লাভ নেই, বরং নিজে থেকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা কিন্তু এটাও দেখেছি যে যিশু ভাই, ইন্ট্রোভার্ট মানুষরা কিন্তু একসময় অনেক বড় বড় মানে নেতৃত্বের অবস্থানে পৌঁছে গেছে, এরকম উদাহরণও কিন্তু পৃথিবীতে আছে। এবং তারা কিন্তু কোনো একটি জায়গায় কিন্তু খুব ভালো কাজ করতে পারে, যেমন লেখালেখির কাজে খুব ভালো হতে পারে একজন ইন্ট্রোভার্ট মানুষ, বা আরো অনেক গুণ যেগুলো আসলে একজন এক্সট্রোভার্ট করতে পারে না। কিন্তু একজন ইন্ট্রোভার্ট কিন্তু যেহেতু সে এক জায়গায় নির্জনে বসে চিন্তা করতে পারে, তার এই ভেতরের এই ক্রিয়েটিভ কাজগুলো কি সে করতে পারে না? মানে যদি সে ধরেই নেয় যে নো আই ক্যানট গো আউট। হ্যাঁ, অবশ্যই পারে। কিছু কিছু লোকজন আছে যারা আসলে মানে লোনার, তারা হয়তো একা কাজ করতে পছন্দ করে, তারা টিম ওয়ার্ক করতে পছন্দ করে না। তো সেগুলো পার্সেন্টেজ ইজ ভেরি 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 স্মল, সেই পার্সেন্টেজটা। তবে টিম ওয়ার্ক করার ক্ষমতাটা থাকতে হবে। একজন ইন্ট্রোভার্টি হোক, এক্সট্রোভার্টি হোক, যাই হোক না কেন, যখন আমি আইডেন্টিফাই করবো টিমে কাজ আসলে না করতে পারলে অর্গানাইজেশন সেভাবে মূল্যায়ন করবে না। টিম ওয়ার্কটা করবে, এবং টিম ওয়ার্ক করার জন্য অবশ্যই আমার টিম কমিউনিকেশনটা বা গ্রুপ কমিউনিকেশনটা সুন্দর করে করতে হবে। শাই হতে পারি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার সেই কমিউনিকেট করার এবিলিটিটা আমার থাকতে হবে। আচ্ছা, এখানে এম এ হাশেম ভাই আছেন, আপনি চেনেন, আমরা সবাই চিনি এম এ হাশেম ভাই। এম এ হাশেম ভাই একটা প্রশ্ন করেছেন। ভাই আসসালামু আলাইকুম। হাশেম ভাইয়ের সঙ্গে অনেকদিন পরে আমার দেখা হচ্ছে আর কি, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ। তো হাশেম ভাই বলতে চাচ্ছেন, what is the relationship with emotional intelligence and effective communication? রাইট, ইমোশনাল ইন্টেলিজেন্স তো একটা বিশাল সাবজেক্ট। অর্থাৎ ফার্স্ট অফ অল, আই আন্ডারস্ট্যান্ড মাই ওন ইমোশনস। এই যে বললাম যে আই আন্ডারস্ট্যান্ড মাই ওন ইমোশনস, এটা কিন্তু যে একটু আগে বলেছি প্রথমে, ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন। যখন আমি নিজের সঙ্গে নিজে কমিউনিকেশনটা করছি, সেটাই হচ্ছে আমার এই ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রথম পার্ট। অর্থাৎ আমার ইমোশনটাকে আমি তখন বুঝতে পারলাম যে আই এম ফিলিং লাইক দিস। যখন আমার নিজের ইমোশনগুলোকে আমি সুন্দর মতো বুঝতে পারবো, তখনই আবার আমি যখন অন্য মানুষের সঙ্গে কমিউনিকেশন করব, তখন তাদের ফিলিংটাও বুঝতে পারবো, এবং তখনই আমি একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে নিজেকে ডেভেলপ করতে পারবো। আর আমি যদি নিজের ইমোশনটাই ঠিক মতো না বুঝলাম, তাহলে কিন্তু অন্য মানুষের ইমোশনটাও সেভাবে আমি বুঝতে পারবো না, বিকজ আই এম আনঅ্যাওয়্যার লেভেলে থেকে আমি কখনোই গুড কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারবো না। আর ইফেক্টিভ কমিউনিকেশনের যে মূল সংজ্ঞা, সেটা হচ্ছে যে শুধুমাত্র একজন কমিউনিকেশন তো মানে কি, একটা সেন্ডার একটা মেসেজ সে সেন্ড করে দিল, একজন রিসিভার সেটাকে রিসিভ করলো। অর্থাৎ সেন্ডার একটা কোডিং করে কোনো একটা চ্যানেলের মাধ্যমে সেই কমিউনিকেশনটা থ্রো করলো, আর রিসিভার ডিকোডিং করে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে সেটাকে ডিকোডিং করে সে রিসিভ করলো। এখানে যদি এন্ড হয়ে যেত, সেটা কিন্তু কোনো ইফেক্টিভ কমিউনিকেশন হলো না। যখন আমরা যে এখন এই মুহূর্তে কমিউনিকেশন করছি উইথ পিপল, তারা হয়তো লিসেনিং করছে শুধু, এটা আমাদের জন্য এটা ইফেক্টিভ হচ্ছে না। কিন্তু হাশেম ভাই যখন কোশ্চেনটা করলো এবং তার যখন উত্তর দিলাম, এটা বলে ফিডব্যাক। এই ফিডব্যাক যখন আমি দিলাম এবং সেটা যখন সে রিসিভ করলো, রিসিভার যখন রিসিভ করলো, এই পুরো সাইকেলটা যখন মানে কমপ্লিট হলো, তখনই সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। আবার কেউ কেউ বলছে যে যে উদ্দেশ্যে আমি কমিউনিকেশনটা করেছি, সেই উদ্দেশ্যে যদি ফুলফিল হয়, তাহলে বুঝতে হবে এটা একটা ইফেক্টিভ কমিউনিকেশন হয়েছে। অতএব আসলে সফট স্কিলস এর যে কম্পোনেন্টস গুলো রয়েছে, সেগুলো কোনোটাই আনরিলেটেড না, এভরিথিং ইজ রিলেটেড। রাইট, এই কথাটা আমি সবসময় বলি, এভরিথিং ইজ রিলেটেড। একটা মানে যদি কম্পোনেন্ট নিয়ে কাজ করি, তো অন্য কম্পোনেন্ট গুলো অটোমেটিক্যালি চলে আসে।
অথবা আমি যখন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, কমিউনিকেশন ইজ এ বিগ পার্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ কমিউনিকেশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি এটা আগেও বলেছি আর কি। সো দে আর রিলেটেড। আমি ফাইনালি এটাই বলবো, দে আর রিলেটেড। ইমোশনাল ইন্টেলিজেন্স আর এফেক্টিভ কমিউনিকেশন, দে আর ভেরি মাচ রিলেটেড। অর্থাৎ এমপ্যাথির কথা যেটা আপনি আগে বললেন, সো একটা বিগ পার্টই রয়েছে হচ্ছে এমপ্যাথি। ইমোশনাল ইন্টেলিজেন্সের যে একটা পার্ট, ইমোশনাল ইন্টেলিজেন্সের ড্যানিয়েল গোলম্যানের মানে যে ভাগগুলো করেছে তার মধ্যে 5টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে এমপ্যাথি। সেই এমপ্যাথি যেহেতু একটা বিশাল পার্ট, এবং এমপ্যাথিতে কি হচ্ছে, এমপ্যাথি আমি কখন এমপ্যাথিক হতে পারবো, যখন আমি এফেক্টিভলি কমিউনিকেট করতে পারবো। আই আন্ডারস্ট্যান্ড মাই অডিয়েন্স বা the person I'm communicating with, then only I can express myself. Before that, if I only express myself, I'm not emotionally intelligent person. They are very, 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 close, right? Okay. সো আরেকটা প্রশ্ন আসছে, সেটি বাংলায় লিখেছে, দর্শকরা বাংলা পড়তে পারবে কিনা, বাট হয়তো আমি আপনি পড়তে পারবো। এটি হচ্ছে যে নতুন বছরের সকলের ভাবনাগুলো সুন্দর সৎ হোক। আচ্ছা, এটা মন্তব্য করেছে, প্রকৃতি পৃথিবী নিয়ে আমরা যেন সুস্থ নিরাপদে থাকি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ, ধন্যবাদ। আরেকজন লিখেছে, প্রশ্ন করেছে, হাউ ইম্পর্টেন্ট টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন ইন ডিফারেন্ট প্ল্যাটফর্ম? খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন যেহেতু একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, এবং আমাদেরকে শুধুমাত্র বাংলাদেশের জন্য নিজেকে আমরা ডেভেলপ করব না, আমাদের গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করতে হবে এবং গ্লোবাল এরিনাতে আমাদেরকে ফাইট করতে হবে। এই চিন্তা করে আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিজেকে ডেভেলপ করতে হবে। সেটা যদি করতে হয় তাহলে আমাদের যে ভাষার জ্ঞানটা, আমি আগেও বলেছি, ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক ভালোভাবে ডেভেলপ করতে হবে। আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, সেটা যেরকম সুন্দরভাবে শিখতে হবে, ঠিক একইভাবে ইংলিশ ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয় এখন, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। সারা পৃথিবীর মানুষের সঙ্গে যদি আমি কমিউনিকেশন করতে চাই, তবে আমাকে সুন্দর করে ইংলিশ বা ইংরেজি ভাষাটা রপ্ত করতে হবে, এবং সুন্দরভাবে আমি লোকজনের সঙ্গে তখন আমি কমিউনিকেশনটা করতে পারবো। তো আমি সবাইকে ইন্সপায়ার করি টু লার্ন ইংলিশ, নাম্বার 1, এবং তারপরে যদি আমরা অন্য একটা ভাষা শিখতে পারি, সেটাও আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। মনে রাখতে হবে যে ভাষার গুরুত্ব নির্ভর করে যে দেশের ভাষাটা, সে দেশের ইকোনমিক কন্ডিশনের উপরে সে ভাষার গুরুত্বটা নির্ভর করে। একসময় ফ্রেঞ্চ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা, কারণ এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল ফ্রেঞ্চ। কারণ কি, তখন ফ্রান্সের যে ফুটপ্রিন্ট ছিল ওয়ার্ল্ড ওয়াইড তখন সবচেয়ে বেশি ছিল, এবং তারপরে ইংলিশটা সেভাবে গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ ইংলিশের ফুটপ্রিন্ট ওভার দি ওয়ার্ল্ড সবচেয়ে বেশি। নেটিভ স্পিকারের চাইতেও যারা নন নেটিভ স্পিকার, যারা ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাদের সংখ্যা অনেক অনেক বেশি। সো এই জন্য ইকোনমিক যে ইম্পর্টেন্স অফ ইংলিশ, সেটার উপর ভিত্তি করেই কিন্তু ইংরেজি ভাষার গুরুত্বটা এত বেশি হয়েছে। যেমন আমি বলবো, আরো একটা থার্ড ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখতে চায়, সে শিখতে পারে। এখন যেহেতু চাইনিজ ম্যান্ডারিন ভাষা কেউ শিখে, সেটা তার জন্য একটা বিশাল অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে রাখবে। আমি নিজে একটা প্রমাণ, যে যখন জাপান ছিল সেকেন্ড ইকোনমি অফ দি ওয়ার্ল্ড, তখন আমি নিজে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম। কারণ আমি যেহেতু জাপানে লেখাপড়া করেছি, তো সেই মানে কারণে আমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা প্রথমে আমাকে শিখতে হয়েছিল, এবং I'm still fluent in Japanese language, এবং that gave me a lot of leverage. অর্থাৎ আমি যে জব করেছি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন আমি জব করেছি, আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকার কারণে ওটা কিন্তু আমাকে বিশাল একটা অ্যাডভান্টেজ দিয়েছে। আমি বিদেশে জব করেছি যখন, সেটা তখন আমাকে বিশাল একটা অ্যাডভান্টেজ দিয়েছে, এবং আমি যখন সেলসে জব করেছি তখন এটা একটা বিশাল অ্যাডভান্টেজ দিয়েছে। আমি বলবো যে কেউ যদি এখন একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, যেহেতু এখন চায়না ইজ দি সেকেন্ড ইকোনমি অফ দি ওয়ার্ল্ড, অ্যান্ড এটা হয়তো বেশি দিন নাই, এটা ফার্স্ট ইকোনমি হয়ে যাবে। জিডিপি পার ক্যাপিটা তাদের
বা নমিনাল জিডিপি নমিনাল তাদের হয়তো একটু কম ইউএসএ থেকে, কিন্তু পিপিপি পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে কিন্তু তারা ইউএসএ থেকে অনেক এগিয়ে গেছে। দে আর ফার্স্ট ইকোনমি ইন টার্মস অফ পিপিপি, অ্যান্ড জিডিপি নমিনালের ক্ষেত্রে তারা সেকেন্ড অবস্থানে আছে। অতএব হয়তো দেখা যাবে কিছুদিন পরেই তারা দুটোতেই পিপিপি অ্যান্ড জিডিপি নমিনাল দুটোতেই তারা ওয়ার্ল্ডস নাম্বার 1 ইকোনমি হয়ে যেতে পারে। তো আগে এক সময় যখন জাপানে ছিলাম তখন জাপান ওয়াজ দি সেকেন্ড ইকোনমি অফ দি ওয়ার্ল্ড, এখন জাপান হয়ে গেছে থার্ড ইকোনমি অফ দি ওয়ার্ল্ড। তো এখন যেহেতু চায়না ইজ লাইক ভেরি পাওয়ারফুল, তো আমার বিশ্বাস কেউ যদি এখন একটু কষ্ট করে ম্যান্ডারিন ভাষাটা শিখে, এটা অনেক একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তাকে দিবে বলে আমার বিশ্বাস। তো ল্যাঙ্গুয়েজ আমি যেটা বলবো ল্যাঙ্গুয়েজ এবিলিটি যার যত বেশি ভালো থাকবে তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তত ভালো আর কি, মানে তার সাকসেসফুল হওয়ার তার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আরেকটা কোয়েশ্চেন সেটি হচ্ছে যে ইজ দি উনি এমপ্যাথি বুঝিয়েছেন, ইজ দি এমপ্যাথি ফিলস দি ইনার ল্যাঙ্গুয়েজ অফ আদার্স। আচ্ছা, উনি ইজ দি এমপ্যাথি ফিলস, এটা মানে কি আমি ঠিক বুঝতে পারলাম না, তবে এটা যেটা বুঝতে উনি কি মানে বোঝাতে হয়তো চাচ্ছেন যে অন্যের ভাষা বোঝাটা, মানে ভেতরের ভাষা বোঝাটা কি এমপ্যাথি বোঝায়? উনি কোন পয়েন্ট অফ ভিউ, যেমন আমি সবসময় এমপ্যাথির উদাহরণ দিয়ে থাকি, যে আমি যদি একটা এখানে বড় করে 6 লিখে রাখি, আপনি উল্টো দিকে আছেন, তা আপনি কি দেখছেন? আপনি দেখছেন একটা 9, আমি লিখেছি 6 কিন্তু আপনি দেখছেন 9। তা আমাকে বুঝতে হবে যে আপনি কিন্তু 9 দেখছেন, যদিও আমি 6 লিখেছি, কিন্তু আপনি যে 9 দেখছেন সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি যখন বুঝবো যে আপনি 9 দেখছেন, তখন কিন্তু আমি আর আপনার সঙ্গে সেই তর্কাতর্কিতে যাব না, তখন আমি আপনাকে বুঝে আপনার সঙ্গে আমি সেই কমিউনিকেশনটা করবো। সো আপনার ফিলিংটা তো বুঝতে হবে, তাই না? এমপ্যাথি মানে তো ফিলিং, অর্থাৎ অন্য মানুষের সঙ্গে তার ফিলিংটাকে শেয়ার করা, অর্থাৎ অন্য মানুষের ফিলিংটা কেমন সেটার সঙ্গে নিজের ফিলিংটাকে মানে সংযুক্ত করা। আমি যখন অন্য মানুষের সঙ্গে সেই সংযোগটা ঘটাতে পারবো, সেটাই হচ্ছে গিয়ে এমপ্যাথি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, put yourself in other person's shoes, এই কথা বলা হয়ে থাকে। অনেকে বলে আরেক লেভেল উপরে গিয়ে put yourself in other person's skin, অন্য মানুষের ভেতরে ঢুকে তুমি চিন্তা করো যে উনি কি ভাবছেন। যখন অন্য মানুষের ভেতরে ঢুকে আমি চিন্তা করতে পারবো, তখনই আমি একজন এমপ্যাথেটিক পার্সন হিসেবে নিজেকে ডেভেলপ করতে পারবো। এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে, যদি বিস্তারিত বলতেন। একটু বিস্তারিত জানতে চাচ্ছেন উনি আর কি। আচ্ছা, বিস্তারিত প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমি আগেই বলেছি যে এমপ্যাথি এটা ডেভেলপ করতে হবে, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো। সেটা করার জন্য কি করতে হবে? লিসনিং স্কিলস ডেভেলপ করতে হবে, অর্থাৎ অন্য মানুষকে শুনে তাকে বোঝার ক্ষমতা আমাকে ডেভেলপ করতে হবে, তাই না? তাহলে আমি এমপ্যাথেটিক হতে পারবো। এবং তারপরে হচ্ছে স্পিকিং করার জন্য আমার ল্যাঙ্গুয়েজ এবিলিটি ডেভেলপ করতে হবে। যদি আমরা আর একটা বড় একটা পার্ট যেটা কমিউনিকেশনের, সেটা হচ্ছে আমার এই শারীরিক ভাষা, শরীরের ভাষা, খুব বড় একটা পার্ট। হ্যাঁ, তো এটা বডি ল্যাঙ্গুয়েজ বা আমার ডিপোর্টমেন্ট বা ডেমেনোর যাই বলি না কেন, এই জিনিসটার প্রতি আমার খুব খেয়াল রাখতে হবে। কারণ বাংলাতে একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। অর্থাৎ আমি নিজেকে খুব সুন্দর করে যদি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি, তাহলেই আমি মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবো। আর আমি যদি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন না করতে পারি, তাহলে মানুষে কিন্তু প্রথমেই আমাকে অ্যাকসেপ্ট করবে না। আরেকটা কথা আছে যে ইংলিশে, যে ফার্স্ট ইমপ্রেশন ইজ এ লাস্টিং ইমপ্রেশন, ইফ নট লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ আমরা যে ইমপ্রেশনটা তৈরি করছি, সেই ইমপ্রেশনটা কিন্তু অনেকক্ষণ অন্য মানুষ যাদের সঙ্গে আমি কমিউনিকেট করছি তাদের মধ্যে এই ইমপ্রেশনটা কিন্তু অনেক দিন থেকে যাচ্ছে। সো ইট ইজ অলওয়েজ বেটার টু ক্রিয়েট এ গুড ফার্স্ট ইমপ্রেশন। তো সেই জন্য প্রয়োজন হচ্ছে আমার যে শারীরিক ভাষাটা যেন পজিটিভ থাকে, এবং আমি কিভাবে বসেছি, কিভাবে দাঁড়িয়েছি, কিভাবে হেঁটে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস, কিভাবে আমার জেস্টার মানে আমার অঙ্গভঙ্গি, আমার পশ্চার অর্থাৎ আমার দেহের ভঙ্গি, প্রত্যেকটা বিষয় কিন্তু ম্যাটার করে। অতএব যদি আমার সত্যিকার অর্থে সুন্দর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ডেভেলপ করতে, কেন করব ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কেন ডেভেলপ করব? ফর
to build good relationship, rewarding relationship, অর্থাৎ আমি মানে অন্য মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক করার জন্য আমি ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ডেভেলপ করব। তো সেই রিলেশনশিপ ডেভেলপ করে কি হবে? রিলেশনশিপ ডেভেলপ করে আমি সুন্দর টিম ওয়ার্ক করতে পারবো, রাইট? তো টিম ওয়ার্ক করে কি হবে? টিম ওয়ার্ক করে আমি রেজাল্ট নিয়ে আসতে পারবো, তাই না? তো হোয়াইটা ক্লারিফিকেশন করার খুব প্রয়োজন আছে যে আমি ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করব কেন? কারণ আমার অন্য মানুষের সঙ্গে সুন্দর রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। অন্য মানুষের সঙ্গে সুন্দর রিলেশনশিপ কেন করব? কারণ অন্য মানুষের সঙ্গে মিলেমিশে আমাকে কাজ করতে হবে। তো মিলেমিশে কাজ করার কারণ কি? মিলেমিশে কাজ করার কারণ হচ্ছে যদি আমি রেজাল্ট পেতে চাই, আমি যদি ইফেক্টিভ হতে চাই, একা কখনো রেজাল্ট নিয়ে আসা যায় না। চ্যাম্পিয়ন একা একা হওয়া যায় না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাকে টিমে কাজ করতে হবে। অতএব এই জন্য আমাকে যদি লিডারশিপ দিতে হয়, আমাকে এই ইন্টারপার্সোনাল স্কিলটা আমার ডেভেলপ করতে হবে। আমাকে টিম ওয়ার্কার হতে হলে আমাকে ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করতে হবে। তো এগুলো স্টেপ আর কি, যে আমি যেন সুন্দর করে আমার লিসনিং স্কিলটা ডেভেলপ করি, আমি যেন সুন্দর করে আমার এমপ্যাথিটা ডেভেলপ করি, আমি যেন ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করি, বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করি। আমরা যদি সেই অনেকে জানে না হয়তো, আলবার্ট মেরাবেইনের একটা স্টাডি আছে, ওখানে বডি ল্যাঙ্গুয়েজকে বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। নন ভার্বাল ল্যাঙ্গুয়েজের মানে যে 93% নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, এবং ওর মধ্যে 55%ই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ কম্প্রাইজেস অফ ইয়োর মানে পশ্চার, জেস্টার, ইয়োর ফেশিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট, এভরিথিং। এমনকি পোশাক আশাক, এমনকি মানে নিজেকে কিভাবে গ্রুমিং করেছি, নিজের চুল, নিজের দাড়ি ঠিক মতো শেভ করেছে কিনা, বা দাড়ি রাখলে সেটাকে সুন্দর মতো ছেড়ে রেখেছে কিনা, বা গ্রুমিংটা ঠিক মতো করেছে কিনা, কি পোশাক পরেছি, নাকি এলোমেলো পোশাক পরেছি, নাকি সুন্দর সুন্দর পোশাক পরেছি, নিজেকে কিভাবে পরিপাটি রেখেছি, এভরিথিং ইজ দি পার্ট অফ কমিউনিকেশন। এবং সুন্দর করে কমিউনিকেশন করতে হলে এই বডি ল্যাঙ্গুয়েজের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আপনি এটা কথা বলছিলেন মনে হয়। Yes, this এটা এক্স্যাক্টলি ডক্টর আলবার্ট মেরাবেইনের স্টাডি, এটা রাইট, এই স্টাডিটার কথা বলছিলাম যে 55% how you look, মানে লুক মানে কি, that is your body language and sound and words, but আমাদের বাংলাদেশে এই ওয়ার্ডের উপরে বেশি জোর দেওয়া হয়, মানে সব সময় আমরা কথা সাজাই বেশি, কিন্তু এই লুক এন্ড সাউন্ডের উপরে আমরা কাজ করি না। না না, সেটা ঠিক আছে, যে 7% যেটা বলেছে, আমি যে ল্যাঙ্গুয়েজের কথা তখন বললাম, এই 7% এর যে 100% সেটা আমাকে ঠিক করতে হবে। তো কোনোটাই ফেলনা না। মানুষ স্টাডিটা হচ্ছে মানুষ কিভাবে আমাকে পারসিভ করে। অর্থাৎ আমি যখন মানুষের সঙ্গে কমিউনিকেট করতে গেলাম, মিশতে গেলাম, মানুষ আমাকে প্রথমে পারসিভ করবে আমার লুকটা দেখে, এবং তারপরে মানুষ আমাকে পারসিভ করবে যে আমার ভয়েস যেটা টোনাল কোয়ালিটি, এটা শুনে, তারপর হয়তো আমি কি বলছি সেটা তখন তারা পরে মানে পারসিভ করবে, বুঝতে চাইবে। সেই জন্য স্টাডিটা করা হচ্ছে। তার মানে এটা কোনোটাই ফেলনা না, ওয়ার্ড তো খুব সুন্দর হতেই হবে। আপনি কিন্তু মনে হয় এটাকে আরেকটু বাড়িয়েছিলেন আপনার একটা নিজস্ব ব্যক্তিগত রিসার্চে। না, বাড়ানোর কিছু না, আমি আসলে সবগুলোকে একটা মানে সমান গুরুত্ব দিতে চেয়েছি। আলবার্ট মেরাবেইনের সেই রিসার্চটা আছে, আমি নিজে একটা গুরুত্ব দিতে চেয়েছি যে আমার মানে এই ওয়ার্ড, তারপরে শুধু না আমার ল্যাঙ্গুয়েজ এবিলিটিতে যেরকম থাকবে, আবার সেরকম আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও সেরকম ভালো সুন্দর হতে হবে, অন স্ট্যান্ডার্ড হতে হবে আর কি, এবং টোনাল কোয়ালিটিও ঠিক একইভাবে মানে অন স্ট্যান্ডার্ড হতে হবে। তো এটা আমি আরেকটি প্রশ্ন আপনি উত্তর দিয়েছেন, এটাকে সংক্ষেপে অ্যাড্রেস করলেই হবে। সেটি হচ্ছে যে স্যার, হাউ ক্যান ডেভেলপ আওয়ার ল্যাঙ্গুয়েজ। উনি ধরেন ইংলিশের কথাই বলছে, শুরু করবে কিভাবে? ধরেন ইংলিশের কথাই ধরি আমরা, এখানেও লিসনিং স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি ভালো মতো শুনতে পারি তাহলে আমি হয়তো বলতে পারবো, তাই না? অতএব এখানে মুভি দেখতে বলছেন? হ্যাঁ, মুভি দেখতে বলছেন? না না, মুভি ইংলিশে ভালো করতে হবে। তাহলে আমি বলি যে কোনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে নিজের মাতৃভাষাটা সুন্দর করে শিখতে হবে। নিজের মাতৃভাষাটা মানে বাংলা, অফকোর্স,
আমরা সবাই বাংলায় কথা বলি, কিন্তু আমি আঞ্চলিক ভাষা খুবই পছন্দ করি, কিন্তু বাংলার যে প্রমিত রূপটা আছে সেটা আমাদের সবাইকে শিখতে হবে। রাইট। আমরা এই মুহূর্তে কথা বলছি বাংলার প্রমিত রূপ ব্যবহার করে। আপনি রিপন, আপনিও বাংলার প্রমিত রূপ ব্যবহার করছেন, আমিও বাংলার প্রমিত রূপ ব্যবহার করছি। অর্থাৎ এটাকে খুব ভালো করে বুঝতে হবে, এবং বাংলার যে ব্যাকরণ সেটাও আমাকে খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ একজন মানুষ যদি ল্যাঙ্গুয়েজ ঠিক মতো ডেভেলপ করতে চায়, স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, কিভাবে এটাকে আমরা গ্রামার বলি, এই গ্রামারটা আমাকে বুঝতে হবে। একবার একটা ভাষার গ্রামার যদি খুব ভালো করে কেউ বুঝে, অন্য ভাষার গ্রামার তার জন্য একদম জলবৎ তরলং, মানে একেবারে পানির মতো তরল, পানির মতো তরল। একটা ভাষার গ্রামার যদি ঠিক মতো বুঝে, তো আমি যখন বাংলার গ্রামারটা ভালো করে বুঝে গেলাম, তখন আমি অন্য ভাষা যখন শিখতে যাব, অন্য ভাষার যে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা তখন আমি ধরে ফেলতে পারবো যে এভাবে এই ভাষাটা তৈরি হয়। এবং তখন সেই ভাষাটার সিনট্যাক্সটা বুঝে, গ্রামারটা বুঝে, টেন্স অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্স এটা বুঝে, নাম্বার এগুলো বুঝে, আমি তখন পার্টস অফ স্পিচটা বুঝে শব্দ ভান্ডার বা ভোকাবুলারি যদি ডেভেলপ করতে পারি, তাহলে তো সেই ভাষাটা শেখা হয়ে গেল। ভেরি সিম্পল, এত কঠিন কিছু না। এবং আরেকটা টেকনিক হচ্ছে, আমি যখন যে ভাষায় কমিউনিকেট করব, সেই ভাষাতে আমার চিন্তা করার ক্ষমতাও থাকতে হবে। আমি নিজে একজন মাল্টিলিঙ্গুয়াল পারসন, মানে পলিগ্লট, বিভিন্ন ভাষা আমি বলতে পারি। তার মধ্যে একটা ভাষা হচ্ছে জাপানিজ। আমি যখন জাপানিজ শিখেছি, তাদের গ্রামারটা শিখেছি, অর্থাৎ তাদের সেন্টেন্স স্ট্রাকচার। আমি যখন দেখলাম যে আমাদের যে গ্রামার, বাংলার যে সেন্টেন্স স্ট্রাকচার আর জাপানিজ যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা সিমিলার, তখন আমার জন্য এটা শেখাটা খুবই সহজ হয়ে গেল। তখন আমি শুধু ভাষার এই শব্দগুলো আমি এবং তারপরে I just put them together and I'm making sense. It's not difficult. সে সেন্টেন্স এটি আপনার 500 টাকা খরচ করে কোর্স করার জিনিস না। না, কোর্স তো করা যেতেই পারে, কোর্স তো করতেই হবে। যত বেশি কোর্স করব, যত বেশি পড়বো, সেলফ, মানে কোর্স মানে কি, একটা হচ্ছে সেলফ লার্নিং, নিজে নিজে আমি বই অনেকে কিন্তু জিনিসটা যেটা হচ্ছে, মনে করেন যিশু ভাইয়ের কাছে গেলাম, কিন্তু বাসায় আর কোনো নিজে সেলফ প্র্যাকটিস করলাম না, তাহলে তো হবে না, আপনারই বদনাম হবে। এক্স্যাক্টলি। তো অনেকেই বলবে যে এরা গ্রামার ট্যামার শেখার দরকার নেই। গ্রামার শেখার দরকার নেই তাদের জন্য। কাদের জন্য গ্রামার শেখার দরকার নেই? হচ্ছে যারা নেটিভ স্পিকার, তারা ছোটবেলা থেকে ওই এনভায়রনমেন্টে এক্সপোজড এবং সেভাবেই তারা ওই কথাটা বলছে। কিন্তু আমাদের মানে যারা, আমি যদি ল্যাঙ্গুয়েজটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নেই, তখন আমাকে গ্রামারটা বুঝতে হবে। আমি যখন জাপানিজ ভাষাটা মানে শিখতে চাইলাম, প্রথমে আমাকে গ্রামার বুকটা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, জাপানিজ ভাষায় তারা আমাকে গ্রামার বইটা, মানে বুম্পো জাপানিজ ভাষা বল, সেটা ধরিয়ে দিয়েছে। তুমি গ্রামারটা শিখো, সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো। তো সেন্টেন্স স্ট্রাকচারটা যখন সিনট্যাক্সটা দেখলাম, তখন দেখলাম যে এক্স্যাক্টলি সিমিলার। বাংলার যে সেন্টেন্সের স্ট্রাকচারটা, জাপানিজের সেন্টেন্স স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সিমিলার। তখন আমার জন্য এটা একেবারেই সহজ হয়ে গেল। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বললাম যে আমরা সিম্পল একটা সেন্টেন্স, আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে তিনটে মানে পার্টস অফ স্পিচ আছে। মানে একটা হচ্ছে আমি, সেটা হচ্ছে কি আমার সাবজেক্ট, হ্যাঁ, এটা আমার নাউন, এটা এই প্রোনাউন, এটা আমার সাবজেক্ট, তাই না? এবং তারপরে ভাত হচ্ছে এটা আমার অবজেক্ট, এবং খাই এটা হচ্ছে কি আমার ভার্ব। তার ভার্বটা একদম সবার শেষে। তো সেন্টেন্সের প্যাটার্নটা কি হলো, যে সাবজেক্ট, দেন অবজেক্ট, দেন ভার্ব, এস, রাইট, এস ও ভি, আমরা যদি মনে রাখি। কিন্তু আমি যদি ইংলিশ যদি শিখতে চাই, আই ইট রাইস, উল্টো হয়ে গেল, কিন্তু উল্টো হয়ে গেল। সাবজেক্ট, তারপরে ভার্ব, এন্ড দেন অবজেক্ট, এস ভি ও। তাহলে ইংলিশটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, যদিও ছোটবেলা থেকে শিখি। কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, এটাকে সিনট্যাক্স বলে, এই সিনট্যাক্সটা আমরা ধরতে পারছি না, যার জন্য আমরা চিন্তা করছি বাংলায়, বলছি ইংলিশে। সাইমালটেনিয়াস ট্রান্সলেশন প্রসেস ইজ গোয়িং অন ইন আওয়ার থিঙ্কিং প্রসেস, মানে ব্রেইন, যার জন্য বলতে এই ল্যাগিংটা হয়ে যাচ্ছে। কিন্তু জাপানিজ ভাষায় ওয়াতাশি ওয়া গোহান ও থাবেমাস, এই যে আমি ভাত খাই, ওয়াতাশি ওয়া মানে আমি, ওয়াতাশি মানে আমি, ওয়া একটা পার্টিকেল, ওয়াতাশি ওয়া মানে আমি, গোহানো মানে ভাত, থাবেমাস মানে খাই। সেম আমাদের বাংলার মতো।
এটা শিখতে আমার মানে সিম্পলি আমি শিখে গেলাম। পরে দেখলাম শুধু বাংলার মতো যদি আমি আমার সব জাপানিজ শব্দগুলোকে সাজিয়ে ফেলি, আমি অনর্গল জাপানিজ বলতে পারবো। অনেকে বলে টেন্স শেখার দরকার নেই, গ্রামার শেখার দরকার নেই। দে আর অ্যাকচুয়ালি মিসলিডিং পিপল। ইউ মাস্ট লার্ন। বাংলা ব্যাকরণ সুন্দর করে শেখেন, বাংলা ব্যাকরণ সুন্দর করে শেখেন, দেখবেন যে আপনার লাইফটা পাল্টে যাবে। আপনি তখন ভাষাটা বুঝতে পারবেন এবং তারপরে তো আপনি ইংলিশ ভাষার সঙ্গে তুলনা করেন, গ্রামার পড়েন এবং তারপরে অন্য যে ভাষাটা শিখবেন সেই গ্রামারটা প্রথমে শেখেন। আপনি গ্রামার মানে কি? স্ট্রাকচার। গ্রামার অবশ্য আগে তৈরি হয়নি, আগে ভাষা তৈরি হয়েছে, তারপরে সেটাকে অনুসরণ করেই গ্রামারটা তৈরি হয়েছে। কিন্তু অ্যাজ এ মানে ফরেন স্পিকার আমাকে গ্রামারটা বুঝতে হবে এবং তারপরে আমার ভোকাবুলারি বা শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হবে। তাহলে আমার সুন্দরভাবে আমি একটা যে কোনো ভাষা শিখতে পারবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যে কোনো ভাষা আমার সামনে নিয়ে এসে দেন, আমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করে, আমার যদি শিখতে হয় সত্যিকার অর্থে, আমি খুব দ্রুত শিখে ফেলতে পারবো। আমি মালয়েশিয়াতে ছিলাম এবং আমি মানে স্পোকেন ম্যালে একদম অনর্গল আমি বলতে পারতাম। কারণ কি? কারণ হচ্ছে আমি একই ফর্মুলা সেখানে অ্যাপ্লাই করেছি। আপনি ওই স্ট্রাকচারটা বা সিনট্যাক্সটা আপনি ধরে ফেলছেন। সিনট্যাক্সটা ধরে ফেলেছি, পরে গ্রামারের অন্যান্য যে কম্পোনেন্ট গুলো সেগুলো আমি বুঝতে পেরেছি, নাম্বারটা বা টেন্স এগুলো ঠিক আছে কিনা। আরেকটা প্রশ্ন আসছে, ওভার কনফিডেন্স নিয়ে বলতে যাচ্ছেন উনি। লিখেছেন, মাঝে মাঝে আমার কোনো ব্যাপারে ওভার কনফিডেন্স কাজ করে, যা মনে হয় ভালো না। ওকে, খুব সুন্দর। আমি কিন্তু বারবার একটা জিনিস মানুষজনকে বলি যে ইয়োর কনফিডেন্স মাস্ট বি ইকুয়াল টু ইয়োর কম্পিটেন্স। আপনার যতটুকু স্কিল আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে। আপনার স্কিল নেই কিন্তু আপনার কনফিডেন্স আছে, তখনই সেটাকে বলে ওভার কনফিডেন্স। তখন কি হয়? ওভার কনফিডেন্স থেকে আপনি 10 তলা থেকে লাফ দিলেন, 10 থেকে আমার কিছু হবে না, 10 তলা থেকে লাফ দিলে তো আপনার হাড়গোড় ভেঙে যাবে এবং আপনি মারা যাবেন। হ্যাঁ, বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। 10% হয়তো বেঁচে থাকার সম্ভাবনা, 90% সম্ভাবনা হচ্ছে আপনি মারা যাবেন। তো এটা হচ্ছে ওভার কনফিডেন্স। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার মানে 10 তলা থেকে লাফ দিতে হলে আমাকে এমন একটা ডিভাইস দিয়ে লাফ দিতে হবে যে তাহলে আমি মরে যাব না বা আমি অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বো না, ওটা হচ্ছে কি আপনার স্কিল, ওটা হচ্ছে কি আপনার কম্পিটেন্স। অর্থাৎ আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার কনফিডেন্স যেন সবসময় আপনার কম্পিটেন্সের সঙ্গে একটা মানে ইকুয়েশনটা থাকে। এই ইকুয়েশনটা না থাকলে তাহলে আপনার ওভার কনফিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ওভার কনফিডেন্ট হলে তার ফল কখনো ভালো হয় না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে তার দুইটা কোয়েশ্চেন। কমিউনিকেশনের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট কতটা গুরুত্বপূর্ণ? একজন এন্টারপ্রেনারের জন্য কমিউনিকেশন স্কিলস কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয়ে তো একটু আগে অনেক কথা বললাম বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো এটা দিয়েছেন আপনি, একটু তারপরেও হালকা একটু অ্যাড্রেস করে আমরা পরে কমিউনিকেশনের জন্য বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা বাংলাতেও বলি আগে দর্শনধারী পরে গুণ বিচারী। অর্থাৎ আমি যে বসে আছি, আমার বসার ভঙ্গি দেখে কিন্তু মানুষ আমাকে জাজ করছে, আমার হাঁটার ভঙ্গি দেখে মানুষ আমাকে জাজ করছে, আমার অঙ্গভঙ্গি দেখে আমাকে মানুষে জাজ করছে। অতএব কমিউনিকেশনের জন্য বডি ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ পার আলবার্ট মেরাবিয়ান এটা হচ্ছে 55% গুরুত্বপূর্ণ আর কি টোটাল কমিউনিকেশনের এই জিনিস। এবং আই কন্ট্যাক্ট একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট অফ বডি ল্যাঙ্গুয়েজ। যদিও এখানে কিছু কালচারাল কিছু মানে ফ্যাক্টর আমাদের খেয়াল রাখতে হবে, যেমন জেস্টার পার্ট অফ বডি ল্যাঙ্গুয়েজ। এখন আমরা তো ফেসবুকের যুগে আমরা জানি যে এরকম একটা জেস্টার দেখানো মানে হচ্ছে লাইক দেওয়া, ওকে, এই হিসাবে আমরা এটা দেখাচ্ছি। কিন্তু এখনো আমাদের গ্রামে এখনো অনেক বয়স্ক লোকজন আছে যে যারা মানে জেস্টারটা বুঝতে পারবে না। তাদেরকে যদি আপনি এই জেস্টারটা দেখান তাহলে কি হবে? তাহলে তারা রাগান্বিত হয়ে যাবে, তাই না? মুরব্বী অনেক রেগে যাবেন, তাই না? অর্থাৎ কালচারাল ফ্যাক্টর। ঠিক একইভাবে আই কন্ট্যাক্টের কথা বলছি। আই কন্ট্যাক্ট এমন না যে চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে কথা বলতে হবে। আই কন্ট্যাক্ট মানে ফর এ ব্রিফ পিরিয়ড বা ব্রিফ মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমি চোখের দিকে তাকিয়ে যাতে বোঝা যায় তার সাথে আমি কানেক্টেড আছি। কিন্তু আমাদের দেশে কালচারালি কিন্তু চোখে চোখ রেখে কথা বলাটাও বেয়াদবির পর্যায়ে পড়ে। বিশেষ করে আমাদের যারা মুরব্বী রয়েছেন তারা বলে যে বেটা এত বেয়াদব যে আমার চোখে রেখে কথা বলে। অনেক বসরাও কিন্তু রেগে যায়, বসরাও রেগে যেতে পারে।
অতএব কিন্তু একদম বসের দিকে যদি একদম না তাকিয়ে কথা বলে কেউ, তাহলে তাই না, যে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন। অতএব এটা ম্যাটার অফ কমন সেন্স, এখানে অ্যাপ্লাই করতে হবে। একটা ম্যাটার অফ কমন সেন্স যে আমি কতটুকু সময় আমি আই কন্ট্যাক্টটা করবো, তবে আই কন্ট্যাক্ট করতে হবে। আই কন্ট্যাক্ট না করলে কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, আবার দেখা যায় আই কন্ট্যাক্ট মাপে, মানে একবার নিচ থেকে আবার উপরে, মানে এটাও কিন্তু খারাপ। মানে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হবে, সে জেনেছে যে অনেকক্ষণ তাকিয়ে থাকা যাবে না, তখন সে আপ ডাউন করে, এটাও কিন্তু খারাপ। না, এটা আসলে আই কন্ট্যাক্ট না, এটা হচ্ছে ছোটবেলায় আমরা পাড়ায় বলতাম যে কিরে মাপতেছিস, তোর এত বড় সাহস, তুই মাপিস, তুই আমাকে মাপিস, রাইট, তুই আমাকে মাপিস, এই আর কি। আই কন্ট্যাক্ট কালচারালি আমাদের অনেকটা নেগেটিভ ভাবে নেওয়া হয়, কিন্তু না করলেও আবার তারা খুব মানে রাগান্বিত হয়। সেজন্য আমাদেরকে খুবই মানে টেকনিক্যালি মানে ফর এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড চোখের দিকে তাকাতে হবে, এই আই কন্ট্যাক্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনি উত্তর দিয়েছেন অলরেডি, সেটা হচ্ছে যে ওয়ার্ক প্লেসের কথা বলেছে, ইন্টারপার্সোনাল স্কিলস ওয়ার্ক প্লেসে কিরকম? ও হ্যাঁ, সেটা তো আমরা বলেছি যে আপনি বলেছেন আমাদের কলিগদের সঙ্গে সুসম্পর্ক না থাকে তাহলে আমরা টিম ওয়ার্ক করতে পারবো না। সেজন্য সুসম্পর্ক করার জন্যই তো আমাদের এই ইন্টারপার্সোনাল স্কিল। আমার একটা প্রশ্ন যিশু ভাই, আপনি এটা কিভাবে অ্যাড্রেস করবেন? আমার মানে এরকম লাইভ সেশনে প্রায়ই এরকম প্রশ্ন করি, মানে যে আমার তো কোনো দোষ নাই, কিন্তু একটা নেগেটিভ মানুষ, তাকে আমি তার সাথে কিভাবে কাজ করব? আমার বসও বোঝে না, কিন্তু ওই নেগেটিভ মানুষের সঙ্গে আমাকে দিয়ে দিছে। এখন আমি না পারতেছি ম্যাচ করতে, এখানেও আমার দোষ, আবার ম্যাচ মানে করে কাজ করাটাও আমার জন্য কষ্টকর। আমি কিভাবে নিজেকে মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো আসছে ইদানিং। দেখেন, পৃথিবীতে নেগেটিভ 100% নেগেটিভ আর 100% পজিটিভ বলে কেউ নেই। সব মানুষেরই কিন্তু মধ্যে অনেক পজিটিভিটি আছে এবং অনেক নেগেটিভিটি আছে। তো আমাকে আইডেন্টিফাই, কারোর সঙ্গে যদি আমি সুন্দর মতো কাজ করতে চাই, নেগেটিভে ফোকাস না করে তার পজিটিভটা কোথায় আছে, একদম নেগেটিভ কেউ আছে বলে আমার বিশ্বাস নেই, আমার বিশ্বাস হয় না। এবং তার পজিটিভে যদি আমি পজিটিভ দিকগুলো যদি একবার আমি আবিষ্কার করতে পারি, তখন আমি সেখানে ফোকাস করব, এবং সেখানে ফোকাস করে যদি তার সঙ্গে আমি কমিউনিকেশন করি, তখন সে আমাকে অ্যাকসেপ্ট করবেই, এটাই আমার বিশ্বাস। আর কেউ যদি তার ভ্যালুজ না থাকে, এখানে নেগেটিভ বলতে যদি একদম ভ্যালুলেস, অর্থাৎ সেই লোকটার মধ্যে কোনো মরাল ভ্যালুজ নেই, তখন সেক্ষেত্রে হয়তো কাজ করাটা খুবই অসম্ভব হয়ে যায়। কিন্তু অনেক সময় আছে যে অনেক ব্যক্তি আছে যাদের ব্যবহার খারাপ, বা নেগেটিভ বলতে যা বুঝি, কিন্তু তাদের মধ্যে কিন্তু স্ট্রং এথিক্স কাজ করে, স্ট্রং ভ্যালুজ কাজ করে। তো সেই লোক যদি সেরকম হয় যে না ব্যবহার ভালো, ব্যবহার খারাপ, একটু মানে মানে মানুষ ভালো, আমরা বলি না লোকটা ভালো ব্যবহার খারাপ, ঠিক না? ওরকম যদি লোক আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে অবশ্যই তার যে ভালোর দিকটা আমাকে ফোকাস করতে হবে, তাহলে আর নেগেটিভ থাকবে না। আমি এরকম আমার জীবনে অনেক এই ধরনের লোকজনের সঙ্গে আমি ডিল করেছি, এবং তাদের সঙ্গে এমন সুন্দরভাবে কমিউনিকেট করেছি, অনেকে আমার লাইফ লং ফ্রেন্ড হয়ে গেছে। তাদের আমি এখন আর সহকর্মী নই, কিন্তু তারাও আমাকে যেরকম তাদের একজন বন্ধু মনে করে, আমিও তাদেরকে বন্ধু মনে করি। কিন্তু ইনিশিয়ালি আমি তাকে পারসিভ করেছিলাম অ্যাজ এ নেগেটিভ পার্সন, এবং সেও হয়তো আমাকে পারসিভ করেছিল অ্যাজ এ নেগেটিভ পার্সন। কিন্তু আমি যখন তার সঙ্গে এমপ্যাথেটিক কমিউনিকেশনটা করলাম, তখন দেখলাম না, একজন মানুষ পুরোপুরি কেউ নেগেটিভ না, তার মধ্যে অনেক পজিটিভিটি আছে। সেই পজিটিভিটি যখন আমি ফোকাস করব, তখন সে আর নেগেটিভ থাকতে পারে না। আবারও বলবো, ডেল কার্নেগির প্রতিপত্তি ও বন্ধুলাভ বইটা কাইন্ডলি পড়েন, এর মধ্যে অলরেডি একজন আপনাকে বলেছে, ফয়সাল আদনান, যে থ্যাংকস আ লট স্যার ফর ইওর সাজেশন। উনি ডেল কার্নেগির এই বইটা আপনি যেটা বলেছেন সেটা উনি পড়া শুরু করেছেন, ইনশাল্লাহ যেন ইমপ্রুভ হবে আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে শুভা আফরোজা বলেছে, sometimes emotion turns into self-respect, but in office several times we have to skip our emotion to work in a team, but I want to carry my emotion as a strength. Then what is the strategy to run emotion into to turn emotion into strength? ইমোশনাল ইন্টেলিজেন্স তো এটাই বলে, অর্থাৎ আমি যদি আমার নিজের ইমোশনটাকে বুঝতে পারি,
আমি বুঝলাম যে আমি আসলে হার্ট এই মুহূর্তে, আরেকজনের ব্যবহারে আমি হার্ট হয়েছি, কিন্তু আমি সেটাকে এক্সপ্রেস করব না, এটাই ইমোশনাল কন্ট্রোল। আমি তখন বুঝবো যে কেন আমাকে সে হার্ট করলো, আমি সেই দিকে যাব, আমি এমপ্যাথেটিক হব, এবং তাকে বুঝে নিয়ে যখন আমার বিহেভিয়ারটা আমি সেভাবে আমি নিজের বিহেভিয়ারটা মানে পারফর্ম করব, তাহলে দেখা যাবে এক সময় সে আর আমার সঙ্গে ওই ধরনের বিহেভিয়ার করবে না। এটাই ইন্টারপার্সোনাল বিহেভিয়ার, মানে এটাকে পজিটিভ করার এটাই একটা উপায়। অর্থাৎ অনেক সময় আমাদের যে ইমোশনগুলোকে ম্যানেজ করতে হয়। আমি যদি ইমোশনকে এক্সপ্রেস করে ফেললাম, আমি অ্যাংরি, আমি এক্সপ্রেস করে ফেললাম, তাহলে তো কখনোই আমার ভালো রিলেশনশিপ কারোর সঙ্গে হবে না, আমার কলিগদের সঙ্গে হবে না, কারোর সঙ্গে হবে না। আমি অ্যাংরি, ঠিক আছে, আমি কোনো কারণে অ্যাংরি হয়েছি, আমি হার্ট হয়েছি, কিন্তু আমি সেটা এক্সপ্রেস করবো না, আমি সেটাকে চ্যানেলাইজ করবো, আমি অ্যাঙ্গারটাকে চ্যানেলাইজ করব, যাতে করে মানে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের সম্পর্কটা উন্নয়নের জন্য চ্যানেলাইজ করবো। কিন্তু একবার অ্যাংরি হয়ে আমি এক্সপ্রেস করে ফেললাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রেস্টোর দি রিলেশনশিপ। অতএব ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল তারা ইমোশনাল এই বিভিন্ন নেগেটিভ ইমোশনকে তারা এভাবে ম্যানেজ করে, পরে তাকে বুঝিয়ে বলবে যে দেখো আমি কিন্তু খুব হার্ট হয়েছিলাম, তখন সে সরি হয়ে যাবে, ও সরি সরি আমি খুব সরি, এরকম হয়তো সে বলবে। এরকম আমার লাইফে অনেক হয়েছে, আমি অ্যাঙ্গার এক্সপ্রেস করেছি এবং ইমোশন এক্সপ্রেস করার পর রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পরে আবার রেস্টোর করতে পেরেছি, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। তো ইমোশনালি ইন্টেলিজেন্ট পিপল তারা কি করে, এটা এক্সপ্রেসটা তখন করে না, তখন কন্ট্রোল। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর আ লিডার, if she wants to be very effective and efficient communicator, he or she must have good IQ and EQ. Is that right? রাইট, অফকোর্স। মানুষের লাইফে দুটো খুবই প্রয়োজন, আইকিউ এবং ইকিউ, দুটোরই খুবই প্রয়োজন আছে এবং আমাদের দুটোই ডেভেলপ করতে হবে। কারণ ইন্টেলিজেন্স যদি না থাকে, যেটাকে বলে আইকিউ, তাহলে যে আমার যে ইকিউ বা ইমোশনাল কোশ্চেন বা ইমোশনাল ইন্টেলিজেন্স কোশ্চেন, সেটা যে আমার ডেভেলপ হয়েছে, সেই আইডিয়া তো আমার থাকবে না। অতএব আইকিউটাও অনেক সময়, বিশেষ করে ওয়েস্টার্ন বিভিন্ন অথার্স, তারা এটা খুব নেগলেক্ট করে থাকে যে ইকিউ ইজ বেটার দেন আইকিউ, এভাবে কম্পেয়ার করা মোটেও ঠিক না। আইকিউ ইজ এ ফ্যাকাল্টি অফ ইউর মাইন্ড and EQ also is a faculty of your mind. So both are extremely important. আরেকটা প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে আচ্ছা, উনি মন্তব্য করেছেন এক্সেলেন্ট সেশন বাই যিশু তরফদার, থ্যাংক ইউ সো মাচ। Thank you very much. আরেকজন বলেছে অবজারভেশন স্কিলস আর অলসো ইম্পর্টেন্ট ফর ওয়ার্কিং প্লেস, ইজন্ট ইট? Absolutely. Observation skill is extremely important. আমি লজিক নামে একটা টুল ডেভেলপ করেছি, সেখানে ল্যাঙ্গুয়েজ স্কিলটা রেখেছি নাম্বার 1, এবং ও হচ্ছে অবজারভেশন স্কিল। অর্থাৎ একজন মানুষের কি করতে থাকতে হবে, তার ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে এবং তার অবজারভেশন স্কিল থাকতে হবে, এবং তার জিতে হচ্ছে জেনারেল নলেজ থাকতে হবে। যত বেশি আমার জেনারেল নলেজ থাকবে, তত বেশি আমি রিলেট করতে পারবো, কারণ পৃথিবীতে সবকিছুই কিন্তু ইন্টার রিলেটেড। অতএব আমার জেনারেল নলেজটাকে আমার ডেভেলপ করতে হবে, তাই না? এবং ফাইনালি আমার কি থাকতে হবে, আমার কমন সেন্স থাকতে হবে, রাইট? এই কমন সেন্সটা না থাকলে আমি কখনো সুন্দর মতো কাজ করতে পারবো না। সো observation skill is extremely important. Absolutely. Okay, so next আরেকটি কোয়েশ্চেন, সেটি আপনি স্ক্রিনে দেখতে পাবো আমরা, যে মোরাদ ভাই বলছেন, how can we maintain interpersonal communication in case of difficult partner? আমরা একটু আগে আলোচনা করেছিলাম, এটা অলরেডি প্রশ্ন এসে গেছে, আপনি উত্তর দিয়েছেন। Like if some colleague willingly tries to ignore someone because of his superior complexity. রাইট, সুপিরিয়রিটি মানে কমপ্লেক্সে হয়তো অনেকেই ভুগে থাকেন, তো তাদের সঙ্গে কমিউনিকেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা একটু আগে আলোচনা করেছি যে তার পজিটিভ সাইডটাকে, লোক, যদি একজন মানুষের সঙ্গে একজন মানুষের যদি সুসম্পর্ক করতে হয়, অ্যাপারেন্টলি সেই লোকটা হয়তো খুব ডিফিকাল্ট, তো তার সঙ্গে আমার হয়তো সুসম্পর্কটা ঠিকমতো হচ্ছে না, কিন্তু দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ কমন ফ্যাক্টর। এবং আমি এরকম হয়েছে যে লোকটার সঙ্গে আমার একেবারেই ভালো সম্পর্ক যাচ্ছে না, কিন্তু আমি তখন আবিষ্কার করার চেষ্টা করলাম যে তার সঙ্গে আমার কমন ফ্যাক্টর কোথায়,
রয়েছে। তো যখন দেখলাম তার কিছু ইন্টারেস্ট আমার কিছু ইন্টারেস্ট মিলে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি তার সঙ্গে আমি সেই কনভারসেশনটা করতে পারি। তো যখন ওই কনভারসেশন শুরু করলাম, তখনই কিন্তু তার মনে আমি ঠাঁই করে নিতে পারলাম। এই যে এটাকে বলে ক্রিয়েটিং ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টস, অর্থাৎ অন্য মানুষের মনে একটা ইনভিজিবল ইমোশনাল অ্যাকাউন্ট আমি খুললাম। তো উইথ মাই গুড বিহেভিয়ার সেই ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টে আমি কি করতে পারি, ইমোশনাল ডলার জমা রাখতে পারি বা টাকা জমা রাখতে পারি। এবং তারপরে ইন রিটার্ন মানুষের ধর্মই হচ্ছে রেসিপ্রোকেট করা। মানুষের ধর্ম যেহেতু রেসিপ্রোকেট করা, অর্থাৎ তখন এক সময় সে আর ডিফিকাল্ট থাকতে পারবে না। সে যখন আমাকে বুঝবে তখন সে তখন আমাকে অ্যাকসেপ্ট করবে। আমার লাইফে আমি অনেক লোকজনকে এভাবে আমি মানে ডিফিকাল্ট পিপলের সঙ্গে সুসম্পর্ক করেছি, এবং শুধুমাত্র কমন ফ্যাক্টর মানে ব্যবহার করে, যে কমন ফ্যাক্টরটা কোথায় আছে তার সাথে আমার সবই তো মানে ডিফিকাল্ট কখন হয়, যে লোকটা আমাকে তো আন্ডারমাইন করলো, যে না আমাকে মনে করলো যে আমি ইনফেরিয়র, তার সুপেরিয়রিটি কমপ্লেক্স থেকে সে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন তার সাথে আমার সম্পর্কটা ভালো হচ্ছে না। কিন্তু আমি যখন তখন বোঝাতে পারবো যে দেয়ার আর সাম ফ্যাক্টরস দোজ আর কমন, তখন আমরা তার সাথে খুব সুন্দর মতো রিলেশনশিপটা ডেভেলপ করতে পারবো। আমি এরকম আগেও এই ধরনের কথা বলছি, কিভাবে রিলেশনশিপ ডেভেলপ করা যায়। আরেকটা প্রশ্নে যাই, সেটি হচ্ছে যে হাউ ক্যান উই ডেভেলপ, উনার এই প্রশ্নটা খুব আমাদের ভালো লেগেছে। অনেক সময় মানে আমি এটা পড়ে দেখেছি যে উনি বলতে যাচ্ছেন যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা সাপ্লাই চেইনে যখন ভেন্ডারকে পেমেন্ট দেওয়া হয়, তো যারা পেমেন্ট দেন তাদের ইন্টারপার্সোনাল স্কিলস নিয়ে মনে হয় তিনি প্রশ্নটা করেছেন। ভেন্ডর পেমেন্টের সমস্যা কি, ডিলে হচ্ছে নাকি? মানে অনেক সময় বলে না যে অ্যাকাউন্টসের লোকদের সঙ্গে সম্পর্ক ভালো হয় না, মানে অ্যাকাউন্টসের লোক, মার্কেটিং লোক বা অ্যাকাউন্টসের লোক, সেলসের লোক বা কোনো ভেন্ডার যখন পেমেন্ট নিতে আসে অ্যাকাউন্টসের লোকজনের বিহেভিয়ারে, মানে এটা তার প্রশ্ন। সো এটা একটা স্টেরিওটাইপ, এটা বলে মানুষের একটা স্টেরিওটাইপ, স্ট্যাগনেন্ট আইডিয়া, যে এরকম অ্যাকাউন্টিং এর লোকজন একটু ইন্ট্রোভার্টেড হয় এবং তাদের সোশ্যাল স্টাইল, তারা তো কমপ্লায়েন্স বলে, যে আমরা ডিস্ক অ্যানালাইসিস করে থাকি। ডিস্ক অ্যানালাইসিসের হচ্ছে ডমিনেন্স, ইনফ্লুয়েন্স, দেন স্টেডিনেস এন্ড কমপ্লায়েন্স। অ্যাকাউন্টস এর লোকজন একটু ওই কমপ্লায়েন্স এর মধ্যে থাকে, তারা খুব নিটিগ্রিটি নিয়ে মানে চিন্তা ভাবনা করে, এবং তারা খুব আনরেসপন্সিভ হয় আর কি, মানে মূলত। তো এই স্টেরিওটাইপটা কিন্তু এখন একদমই চলে যাচ্ছে। এখন আমি দেখেছি যে যারা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা কাজ করে, কিন্তু ভালো, হ্যাঁ, এক্সট্রোভার্ট হয়ে যাচ্ছে। এক্সট্রোভার্ট আমি বলবো না, আমি বলবো তারা খুব কমিউনিকেশন স্কিল খুব ডেভেলপ করছে, এবং তারা তাদের সোশ্যাল স্টাইলটা প্রয়োজন মতো চেঞ্জ করে নিচ্ছে। তারা সোশ্যাল স্টাইলটাকে ইনফ্লুয়েন্সের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সবার জন্যই দরকার। তো এই স্টেরিওটাইপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন তো এই যে বিভিন্ন যে ইনস্টিটিউট গুলো রয়েছে, যেমন ICMAB, হ্যাঁ, তারা কিন্তু এই আমার খুব প্রিয়, তাকে নিয়ে হয়তো আপনি প্রোগ্রাম করবেন, মুন্সি আব্দুল আলিম, তাকে নিয়ে প্রোগ্রাম নিশ্চয়ই আপনি করবেন ভবিষ্যতে। তো উনি 200 আওয়ার্স প্রোগ্রাম চালিয়েছেন ICMAB তে, মানে একবার না কয়েকবার চালিয়েছেন, এবং আমার সৌভাগ্য হয়েছিল তাদের সঙ্গে কাজ করার জন্য। এবং আমি দেখেছি তারা কত মানে গুরুত্ব দিচ্ছে এই সফট স্কিলস, কমিউনিকেশন স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো ডেভেলপ করার জন্য, যাতে করে এই স্টেরিওটাইপ থেকে তারা বেরিয়ে আসতে পারে, রাইট? অতএব এটা ঠিক না, এটা সবার জন্যই কমিউনিকেশন স্কিল ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আরেকজন বলছে অফিসের পলিটিক্স নিয়ে কিছু বলেন যিশু ভাই। অফিসের পলিটিক্স মানুষে কেন করে? কনফ্লিক্টের একটা মানে পর্যায়ে মানুষের পলিটিক্স এর মধ্যে ঢুকে যায়। অর্থাৎ আমি আপনার দীর্ঘ এই হোটেল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তো আপনি অনেক পলিটিক্স এর মানে সাক্ষী বলা যেতে পারে, কারণ সব জায়গাতেই আছে। সেই অভিজ্ঞতার আলোকেও কিছু বলেন। তো যখন দুজন মানুষ যখন তারা একসঙ্গে চলে, তখনই তাদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যায়, কনফ্লিক্ট অফ ভ্যালুস তৈরি হয়ে যায়, কনফ্লিক্ট অফ ওপিনিয়ন্স তৈরি হয়ে যায়। কনফ্লিক্ট ইজ নর্মাল, এটা থাকবেই। এবং একাধিক মানুষ যখন একসঙ্গে কাজ করে, তখন কনফ্লিক্টটা একটু বেড়ে গিয়ে পলিটিক্সে রূপান্তরিত হয়। যখনই মানুষ পারসিভ করে যে আমার কোনো লস হয়ে যাচ্ছে, তখনই তারা পলিটিক্স শুরু করে দেয়। তো এটা একটা নর্মাল একটা ফ্যাক্টর।
এবং সেজন্য আমার পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকতে হবে। ডার্টি পলিটিক্স করা যাবে না, কিন্তু পলিটিক্যাল অ্যাওয়ারনেস পলিটিক্স ক্যান বি, পলিটিক্স আমরা সাধারণত নেগেটিভ হিসেবে ধরে নিই, কিন্তু পলিটিক্স ইজ নট নেগেটিভ, পলিটিক্স ইজ গুড। পলিটিক্স না থাকলে তো আমরা ডেভেলপ করতে পারবো না। নীতিকে সামনে নিয়ে আগানো, নীতিকে সামনে নিয়ে এগোনো। তো উনি যেটা বুঝিয়েছেন সেটা হয়তো ডার্টি পলিটিক্স এর কথা মিন করেছেন। তো ডার্টি পলিটিক্সকে নিজেকে আমি কখনো ইনভলভ করব না, বাট আমার পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে কেন ওই লোকগুলো এই কাজ, এই বিহেভিয়ারটা করছে। তবে আমি যিশু ভাই আমি আমার অভিজ্ঞতা একটু যদি আপনার সঙ্গে শেয়ার করি, মানে আমি দেখেছি, ধরেন আমি যদি একবার কারো কাছ থেকে অসৎ উপায়ে টাকা নেই, আমি কিন্তু তার কাছে বাধা হয়ে গেলাম। আমি কিন্তু ঠিক একই ভাবে আমি টাকা পয়সা কিছু নেই না, কিন্তু আমি গসিপের মধ্যে ইনভলভ হয়ে গেলাম বা আমি ব্যাক বাইটিং এ ইনভলভ হয়ে গেলাম, আমি কিন্তু আর বেরোতে পারি। এটা কিন্তু দল দলে যে চূড়াবালির মতো আমি ডাবতেই থাকবো। একদম একদম মানে সেই থাকে, আমার অভিজ্ঞতার আলোকে বললাম আর কি। মানে একদম সুন্দর অভিজ্ঞতা। আমি এটাও বলবো যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস, পলিটিক্যাল ইন্টেলিজেন্স একটা সাবজেক্ট হতে পারে। রাইট, পলিটিক্যাল ইন্টেলিজেন্স এটা খুব হাই থাকতে হবে, বাট নেভার ইনভলভ ইয়োরসেলফ ইন ডার্টি পলিটিক্স। অর্থাৎ পলিটিক্যাল ইন্টেলিজেন্স থাকতে হবে, কিন্তু ডার্টি পলিটিক্সে কখনো যাব না। তখন আমাকে মানে ডিপ্লোম্যাটিক হতে হবে, রিলেশনশিপ ডেভেলপ করার জন্য ডিপ্লোমেসিকে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া তো আপনি ওই যে চোরাবালির মধ্যে ঢুকে যাবেন, চোরাবালির মধ্যে ঢোকা যাবে না। ভ্যালুস গুলোকে আপহোল্ড রাখতে হবে সবসময়, মরাল ভ্যালুস, এথিক্স, এগুলোকে সবসময় আপহোল্ড রাখতে হবে। আচ্ছা, আরেকজনের প্রশ্ন আমাদের কাছে, আর 3-4টা প্রশ্ন তারপর আমরা শেষ করে দিব, আমরা শেষের দিকে চলে আসছি অলমোস্ট। হাউ টু উইন, এক কথায় যদি বলা যায় আর কি, ইনফ্লুয়েন্স করব কিভাবে? বইয়ের নাম লিখেছে, এটাই বইয়ের নাম। আচ্ছা, ডেল কার্নেগির যে বইয়ের যে নামটা, হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড নামটা ডেল কার্নেগির। আচ্ছা 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 আরেকজন বলেছে স্যার আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে দেখছেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সৌদি আরব থেকে দেখছেন। তিনি বলেছেন যে আমি সৌদি আরব থেকে দেখতেছি, আমার 3টি ল্যাঙ্গুয়েজের উপরে বেসিক আছে, বাট আমি আন্ডার গ্রাজুয়েট, আমি মাল্টি ল্যাঙ্গুয়েজ হতে পারবো? যদি অ্যান্সারটা দেন। কেন পারবেন না? আপনি তো অলরেডি মাল্টিলিঙ্গুয়াল। আপনি তো যে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ যেটা সেটা তো আপনি জানেন, আপনি বাংলা জানেন, ইংলিশ জানেন, সৌদি আরবে যেহেতু আছেন আপনি আরব মানে আরবি ভাষায় কথা বলতে পারেন, কিন্তু সেগুলো হয়তো মানে এই স্পোকেন লেভেলে আপনি আছেন আর কি। ডেইলি লাইফ কনভারসেশন করার জন্য আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা দরকার সেই লেভেলে আছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের তো অনেক স্তর আছে, যে একটা ডেইলি লাইফের যে কনভারসেশন করার জন্য একটা লেভেল সেটা আছে। আর আপনি যদি কোনো একটা বিষয় ভিত্তিক লেখাপড়া করতে চান, তখন আবার আপনাকে ভোকাবুলারি স্ট্রং করতে হবে, গ্রামার স্ট্রং করতে হবে, আপনার রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে। আপনি এখন আন্ডার গ্রাজুয়েট হন আর গ্রাজুয়েট হন, এগুলো তো সার্টিফিকেট হচ্ছে আপনাকে কোথাও যাওয়ার জন্য একটা এন্ট্রি দিচ্ছে। বাট ইউর লার্নিং, সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। আপনি নিজে যদি শিখতে চান, আপনি যেমন আরবি ভাষা, যেহেতু সৌদি আরবে আছেন, আপনি হয়তো আরো অনেকদিন সৌদি আরবে থাকবেন, তো আরবি ভাষাটা আরো ভালো করে রপ্ত করেন, নিজে রপ্ত করেন। একসময় দেখবেন যে আপনার একটা এন্ট্রি একবার পেয়ে গেলে ওই শুধু ভাষার কারণে আপনার ডেভেলপমেন্ট অনেক হয়ে যাবে। যখন ওই সৌদি আরবের লোকজন যখন দেখবে যে আপনি আরবি ভাষা খুব স্ট্রং, আপনি খুব সুন্দর লিখতে পারেন এবং আরবি ভাষা গ্রামার খুব ভালো করে জানেন, খুব স্ট্রাকচার লিখতে পারেন এবং সেটা আপনি আবার অন্য ভাষাতে ট্রান্সলেট করতে পারেন, অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ এবিলিটি আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। সো এখন যে লেভেলে আপনি আছেন, আমি মনে করি সেটা হচ্ছে যে স্পোকেন ডেইলি লাইফ কনভারসেশন করার জন্য যে স্পোকেন ফর্মটা, সেই লেভেলে হয়তো বা আছেন, বা কিছুটা হয়তো রাইটিং স্কিল আপনি ডেভেলপ করেছেন। তো আপনি আরো ডেভেলপ করতে থাকেন। আপনি গ্রামার, আপনি আরবি ভাষার যে গ্রামার ভালো করে শিখেন, আপনি সেটা কিভাবে লিখতে হয়, স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ভালো করে শিখেন। আপনি আরবি ভাষার বইগুলো পড়েন, দেখবেন যে আপনার ভাষা অনেক ডেভেলপ করে যাবে। এইটা আপনি একসঙ্গে 2টা প্রশ্ন দিয়ে দিই, কারণ এটা ছিল আমাদের সর্বশেষ কোয়েশ্চেন, বাট আরেকটি কোয়েশ্চেন চলে এসেছে। প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, আই ডোন্ট লাইক ডমিনেটেড পারসন, সামটাইমস উই ফেস সামবডি ডমিনেট ইন ওয়ার্কিং প্লেস অর এনিওয়্যার, হাউ ক্যান ম্যানেজ দেম? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, when the boss said you are not selected for this job, so go to your seat
and pass your 1 month, then how to handle and maintain or overcome this situation as a fresher, sir? তো দুটোই মোটামুটি ডিফিকাল্ট পিপল দিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ বস বলেছে, ডিফিকাল্ট হইতে বলেছে। ইনফ্যাক্ট আমাদের তো আসলে হয়েছে কি, অনেক বস আছে তারা কিন্তু লিডার না, তারা বস বাট দে আর নট লিডার্স। যেহেতু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এই দিক থেকে মানে মানে চাকরির প্রার্থী যারা, তাদের সাপ্লাইটা বেশি এবং ডিমান্ডটা কম, যার জন্য এটা হচ্ছে গিয়ে মানে সেলার্স মার্কেট, যার জন্য এভাবে বসরা বিহেভ করতে পারে। কিন্তু এটা যদি একসময় হয় যে আপনার কম্পিটেন্সির উপর ভিত্তি করে আপনার জবটা থাকবে, তাহলে কিন্তু আর এই সিচুয়েশনটা থাকবে না। তো তখন বসদেরকেও এডুকেটেড হতে হবে, দে মাস্ট গ্রো অ্যাজ লিডার্স, দে ক্যানট বি মেয়ার বসেস। তো এখন যেহেতু এখনো সেলার্স মানে মার্কেটে আছি জব হোল্ডার হিসেবে, অতএব আমাদেরকে উই হ্যাভ টু বাইট দি বুলেট। আমাদেরকে খুব সুন্দর করে মানে এই কি করতে হবে, নিজেকে সংযত করতে হবে এবং এই সহ্য করতে হবে, এবং তারপর নিজের কম্পিটেন্সি ডেভেলপ করতে হবে। কম্পিটেন্সি ডেভেলপ করে উই ক্যান সুইচ সামওয়্যার। পিপল, আমি একটা কথাই বলবো যে সবাই এটা জানে যে পিপল ডোন্ট চেঞ্জ জবস, দে চেঞ্জ বস। অতএব যখন আপনি দেখবেন যে না এটা খুবই ডিফিকাল্ট বস, ডিফিকাল্ট পারসন, সে আসলে কখনোই আমাদেরকে কোম্পানির অ্যাসোসিয়েট মনে করছে না, অনেকটা প্রভু ভৃত্যের সম্পর্কের মতো একটা সম্পর্ক রেখেছে, তো সেখানে তো আপনার কাজ করার কোনো দরকার নেই, আপনি সেখান থেকে সুইচ করেন এবং আপনি তখন কনফিডেন্ট হবেন বিকজ ইউ হ্যাভ ডেভেলপড ইউর কম্পিটেন্স। সো অলওয়েজ ট্রাই টু ডেভেলপ ইউর কম্পিটেন্স। সবসময় নিজের যে দক্ষতা যোগ্যতা সেটাকে বাড়ান, এবং সারা পৃথিবী পড়ে আছে আপনার জন্য। আপনাকে একটা কোম্পানিতেই ওখানে দাসখত দিয়ে থাকতে হবে নট নেসেসারিলি। অতএব বসদেরকেও আমি বলবো আপনারা লিডার হয়ে উঠুন, আপনারা শুধুমাত্র বস থেকেন না। আর যারা জব করছে এমপ্লয়ি যারা, তাদেরকে বলবো যে আপনার কম্পিটেন্সকে সবসময় ডেভেলপ করেন, যাতে করে আপনার দাসখত দিয়ে এক জায়গায় না থাকতে হয়, এটাই বলবো। আচ্ছা, আরেকটা মানে শেষ হয়ে হচ্ছে না শেষ, হাসান মোহাম্মদ চৌধুরী লিখেছে এইচআর পিপলদের অ্যাটিটিউড কেমন হওয়া দরকার? কিছু ব্যতিক্রম বাদে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে কিছু এইচআর এক্সিকিউটিভ আছে নিজেকে অনেক কিছু মনে করে, এটা কি আদৌ ঠিক? মোটেও ঠিক না। এইচআর মানে এইচআর এ যারা জব করেন, আগে তো এইচআর ছিল অ্যাডমিন, পার্সোনাল ম্যানেজমেন্ট, কিন্তু এখন কিন্তু সেটা না। এইচআর মানে হচ্ছে মানে হিউম্যান রিসোর্সেস, পিপল ইনোভেশন এবং এমপ্লয়ি রিলেশনশিপ, এমপ্লয়ি ডেভেলপমেন্ট, এই সমস্ত নিয়ে তারা কাজ করে। অতএব তাদেরকে একদম 180 ডিগ্রি তাকে ঘুরে দাঁড়াতে হবে, 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে তাদেরকেও সেই অ্যাডমিন রোল প্লে করার আর অপশন নাই এখন। অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, ম্যানেজমেন্ট মানে ওই অ্যাডমিনের যে মাইন্ডসেট আগে যেটা দেখেছি আমরা, মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, ওটা থেকে বেরিয়ে আসতে হবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তখন আমাকে পিপলস মানে পারসন হতে হবে, আমার পিপল ওরিয়েন্টেশনটা অনেক বাড়াতে হবে। সবচেয়ে বেশি এমপ্যাথেটিক রোল তো মনে হয় বস প্লে করবে আমাদের এইচআর, মানে যাকে সবচেয়ে বেশি এমপ্যাথেটিক হতে হবে আমি মনে করি। এইচআর তো রোল মডেল, তাদের কাছ থেকে তো লোকজন শিখবে। এইচআর এর রোল মডেল হচ্ছে এমপ্যাথেটিক কমিউনিকেশন, রাইট? রাইট, এইচআরই তো রোল মডেল, তাই না? এইচআর যারা জব করছে তাদের কাছ থেকেই তো লোকজন শিখবে, অতএব তাদেরকে এমপ্যাথেটিক হতে হবে। এই যে এমপ্যাথেটিক কমিউনিকেশন তারা যদি করে, তখন যারা এমপ্লয়ি আছে বা অ্যাসোসিয়েটস অফ দি কোম্পানি আছে, তারাও খুব তখন তারা তাদেরকে ফলো করবে। কারণ এইচআর যদি খুব সবসময় ডিফিকাল্ট আচরণ করে লোকজনের সঙ্গে, তখন তারা তো একদম ডিমোরালাইজড হয়ে যাবে। কিন্তু বস এখানে আরেকটা প্রশ্ন এসেছিল, গতকালকে করেছিল, এইচআর এ যারা কাজ করেন, মানে আমি সবাই সম্মান রেখে বলছি কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে, আপনারও আছে যারা এইচআর এ কাজ করে, মানে আমি ইন জেনারেল বলছি না আর কি। মানে কালকে একটা প্রশ্ন এসেছিল যে এইচআররা নাকি বসের প্রতি এমপ্যাথেটিক বেশি। চাকরি রক্ষার কারণে হয়তো, চাকরি রক্ষা করার কারণে হয়তো অনেক সময় করে থাকে। তারা অনেক সময় স্যান্ডউইচড অবস্থায় থাকে, তো স্যান্ডউইচড যে মানে বসকেও ম্যানেজ করতে হচ্ছে আবার এমপ্লয়ীদেরকেও ম্যানেজ করতে হচ্ছে। তো তাদের গতকালকে একজন তার দুঃখ শেয়ার করলেন যে আমার অফিসে আমার এইচআর বসের প্রতি এমপ্যাথেটিক, আমাদের প্রতি অতটা এমপ্যাথেটিক না, কিন্তু আপনি বললেন হতে হবে স্যান্ডউইচ। স্যান্ডউইচের মতোই তারা আর কি,
তাদেরকে দুদিকে দুদিকের চাপ আছে, তো সেই চাপ মোকাবেলা তাদের করতে হবে, তাদেরকে অনেক মানে এমপ্যাথেটিক হতে হবে, শুধু বসের দিকে না, তাদের আবার অ্যাসোসিয়েটস যারা আছে এমপ্লয়িজ তাদের প্রতিও এমপ্যাথেটিক হতে হবে, দুদিকেই তাদের এমপ্যাথিটা থাকতে হবে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমরা আর প্রশ্ন নিব না। তো যারা প্রশ্ন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যিশু ভাই, আপনি জানেন যে আমি এই মুহূর্তে একটি মানে জিনিসকে প্রমোট করছি, আর সেটি হচ্ছে আপনার এই মানে অনুশীলনে সবই সম্ভব। আমার মানে মানে ইউ নো দ্যাট আমি আপনার পরামর্শেই কিন্তু আমি এই স্টেমিনা একটা মডেল আমি কিন্তু তৈরি করেছিলাম আপনার পরামর্শে, আপনি জানেন। আপনার এই স্টেমিনা মডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এমপ্লয়েবিলিটি স্কিল ডেভেলপ করার জন্য এই কম্পোনেন্ট গুলো যদি আমরা সবসময় প্র্যাকটিস করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমরা এমপ্লয়েবিলিটি স্কিল আমরা ডেভেলপ করতে পারবো, আমরা এমপ্লয়েবল হব। এবং এগুলো এন্টারপ্রেনিয়রশিপের জন্য একই স্কিল গুলো প্রয়োজন। এই এমপ্লয়েবিলিটি স্কিল মানে এরকম না যে আমার জব করার জন্য শুধু লাগবে। জব এবং সেলফ এমপ্লয়মেন্ট দুই ধরনের, একটা হচ্ছে আমি অন্য মানুষের প্রতিষ্ঠানে গিয়ে আমি কাজ করছি, অথবা সেলফ এমপ্লয়মেন্ট, এটাও কিন্তু এক ধরনের এমপ্লয়মেন্ট। অতএব যে কোনো ধরনের এমপ্লয়মেন্টের জন্য আপনার স্ট্যামিনা যুগান্তকারী আপনি সুন্দর একটা মানে মডেল ডেভেলপ করেছেন, খুব সহজেই মানুষে এটা বুঝে যাবে যে এই স্ট্যামিনা মডেল থেকে যে আমার কি কি স্কিল আসলে প্রয়োজন। তবে মানে অ্যাক্রোনিমের যে একটা সুবিধা হচ্ছে মনে রাখতে মানে খুব সহজ হয়ে যায়, তবে অনেক কিছু আবার বাদ পড়ে যায়। সুবিধা হচ্ছে মনে রাখতে সুবিধা, যে স্ট্যামিনার মধ্যে এই কম্পোনেন্ট গুলো আছে, কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু আছে কম্পোনেন্ট থাকতে পারে, সেগুলো মানে নিচে আমরা মানে ফুটনোটে লিখে দিতে পারি যে এর বাইরেও কিন্তু এগুলো আছে। এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে আপনার মাধ্যমে আমাদের যারা আজকে দেখলেন তাদের সবাইকেই বলতে চাই যে অনুশীলনে সবই সম্ভব, প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট, বেটার করে আরো। তো আপনারা সবাই অনুশীলন চালিয়ে যান, এবং আমি আশা করি, আমি এবং যিশু ভাই দুজনেই বিশ্বাস করি যে অনুশীলন যদি করা যায় এবং নিজের আত্ম উন্নয়ন যদি করা যায়, বা আত্মসমালোচক হয়ে যদি নিজের খুঁটিনাটি যদি বের করা যায়, তাহলে আমরা মানে আমার কাছে মনে হয়, তো আমি একটা প্রতিদিন যাওয়ার আগে আমি এরকম একটা টুল দেবার চেষ্টা করি যিশু ভাই, আমি আপনার মাধ্যমে আজকে একটু সবাইকে দেখাতে চাই যে এইখানে কয়েকটা জিনিস আমরা বলেছি যে যদি নিজের ডিফেক্টস গুলো খুঁজে বের করা যায়, কমিউনিকেশনের এই জায়গাগুলোতে আমি একটু শুনতে কম পারি, বা আমার পড়তে ভালো লাগে না, বা আমি একটু অল্পতেই রেগে যাই, বা আমি অন্যের ভাষা বুঝতে পারি না, অন্যের মনের ফিলিংস বুঝতে পারি না, এরকম প্রত্যেকটা জিনিসকে লিখে লিখে কিন্তু এরকম 7 দিনের একটা রুটিন ওয়াইজ চেক করা যায় আজকে সেটা করলাম কিনা। সো এরকম একটা টুল কিট আপনারা নিজেরা বাসায় আপনাদের পড়ার টেবিলে বা আপনাদের কর্মক্ষেত্রের যে ডেস্ক, সেই ডেস্কে রাখতে পারেন এবং মিলিয়ে দেখতে পারেন। সো এটি আপনাদের জন্য মানে আমার একটা বলতে পারেন যে একটা টুলস শেয়ার করা আর কি। যিশু ভাই, আমার ভয় লাগে যিশু ভাইয়ের সামনে এ ধরনের টুলস দেখাতে, বা এই ধরনের ডেভেলপমেন্ট অপরচুনিটি, একজন মানুষের কি ডেভেলপমেন্ট অপরচুনিটি আছে সে যদি একটা লিস্ট করে ফেলে, যে কোনো জিনিস লিখে ফেললে সেটা ভিজিবল হয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, খুব সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর টুল। আমি একটা এরকম মানে এরকম একটা ডেভেলপ করে আমার টেবিলে, আমার ডেস্কে রাখবো। থ্যাংক ইউ যিশু ভাই। সো আমাদের সব বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে যদি লাস্টে আপনার কিছু বলার থাকে, বিশেষ করে আজকে টপিক বলবো যে রিপন ভাইয়া যে সবসময় যে কথাটা বলে থাকেন সেটা হচ্ছে অনুশীলনে সবই সম্ভব, প্র্যাকটিসিং। অর্থাৎ আমরা যে ট্রেনিং এর কথা যেটা বলি, ট্রেনিং মানে কিন্তু প্র্যাকটিস। ট্রেনিং এর সিনোনিমই হচ্ছে প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন তার মানে আপনি নিজেকে ট্রেন আপ করছেন। ট্রেনিং কেউ কাউকে দিতে পারে না। আমি সারা জীবন আপনাকে ট্রেনিং দিতে পারবো না, কাউকে দিতে পারবো না। ট্রেনিংটা আপনার নিজে করতে হবে, অর্থাৎ আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যেটা হতে যাচ্ছেন, যেটা করতে যাচ্ছেন, যেটা পেতে যাচ্ছেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনি সেটা সম্ভব করতে পারবেন। সো রিপন ভাইয়ের যে স্লোগানটা আমরা সবাই বলতে পারি যে অনুশীলনে সবই সম্ভব, অর্থাৎ আমরা চালিয়ে যাব। অনেক ধন্যবাদ, আমার ভীষণ ভালো লেগেছে রিপনের সঙ্গে আজকে এতক্ষণ থাকতে পেরে এবং সবার সঙ্গে থাকতে পেরে। আমি একটু দেখতে পাচ্ছি না, আমি তো লাইভটা আমি নিজে পরিচালনা করছি না যে কে কে এসছে। আমি দেখতে পাচ্ছেন ফেসবুক ইউজার এই হিসাবে নাম দেখতে পাচ্ছি আর কি, কারো নামটা দেখতে পাচ্ছি না। তো অনেক ধন্যবাদ করেছেন, এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আবার হয়তো কখনো সুযোগ সুবিধা হবে আবার লাইভে আসার, তখন আবার আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।
অনেক রাইট। ধন্যবাদ। এবং যিশু ভাই আমরা আপনাকে ছাড়বো না, আমরা অচিরেই আপনার সঙ্গে আবার দেখা করব, বিকজ আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু নিতে হবে। আমরা একটু সেলফিশের মতোই কথা বলছি আর কি, বাট আমরা ছাড়বো না আপনাকে। এবং বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকের প্রশ্ন নিতে পারিনি, আমাদেরকে ক্ষমা করবেন। এবং আমি আশা করব আপনারা যে যেখান থেকে, আমি দেখেছি সৌদি আরব থেকে কেউ লিখেছেন, কেউ মালয়েশিয়া থেকে লিখেছেন, আপনারা প্রত্যেকেই আমি আশা করছি, আমরা আশা করছি যে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং সেফ আছেন। সবচেয়ে বড় কথা, সেফ আছেন। এবং আমাদের বাংলাদেশে অনেক মানুষ মানে 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 হয়তো খাবারের অভাবে আছে, তাদের পাশে সাধ্যমতো চেষ্টা করছেন, হাত বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের। তো এই করোনার এই সময়ে আমাদের এই আয়োজন সফট স্কিলস দিয়ে করব জয়। এখানে যারা যুক্ত হলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে আজকের আমাদের স্পিকার আমাদের যিশু তরফদার স্যারকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল আর একজন এক্সপার্টকে সাথে নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ঠিক 7:30টায়। চোখ থাকে যেন আমাদের বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পেজ এবং সফট স্কিলস দিয়ে করব জয়ের গ্রুপে। সাইনিং আউট।